আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় দুইটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রামেরই ওই শহরের উচ্চবিত্ত একটা পরিবার, কেননা আমার বাবা বাংলাদেশের একজন সরকারি উকিল। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি খুব সুখে আর শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটতেছিল। আমি প্রচণ্ড ভালোভাবে আমার শৈশবের দিনগুলো কাটাই। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি চট্টগ্রামের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি যখন চট্টগ্রাম কলেজে পড়তাম তখন আমার বড় ভাইয়া, যিনি সবার বড়, আমার ওই বড় ভাইয়া তখন হচ্ছে মোটামুটি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে। উনি পড়াশোনা কমপ্লিট করার পর উনি দুবাইতে গেছে। দুবাইতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আবার অটো মেকানিক্যালের উপরে পড়াশোনা করেছিল। তো ওনার প্ল্যানিং হচ্ছে উনি দুবাইতে গিয়ে দুবাইতে কোনো একটা বিজনেস স্টার্ট করবে। এটা প্ল্যানিং করে উনি দুবাইতে যায় এবং দুবাইতে যাওয়ার পর উনি বাবার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা নেয় এবং আমার বাবাও যথারীতি বড় ভাইয়াকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করে। মানে বড় ভাইয়ের প্রত্যেকটা কথা আমার বাবা মানে এবং বড় ভাইকে অনেক বেশি সম্মানও করে। সেক্ষেত্রে বড় ভাইয়া চাওয়া মাত্রই বাবা বড় ভাইকে টাকা দিয়ে দেয় এবং সেই টাকা দিয়ে আমার বড় ভাইয়া হচ্ছে দুবাইতে একটা গাড়ির গ্যারেজ খোলে। একটা গাড়ি গ্যারেজ খোলে, গাড়ি রিপেয়ারি করে। কিন্তু ভাইয়া যেহেতু এই কাজের উপর অনেক এক্সপার্ট, এটার উপর পড়াশোনা করেছিল, সেক্ষেত্রে ভাইয়া রাতারাতি তার এই বিজনেসটাকে অনেক বড় করে ফেলে এবং মোটামুটি সে কয়েক কোটি টাকার মালিক হয়ে যায় মাত্র কিছুদিনের মাঝে। এরই পর হচ্ছে ভাইয়া আমার যেই মেজো ভাইয়াটা আছে, মানে বড় ভাইয়ের যে ছোট ভাইয়াটা আছে যার নাম হচ্ছে আসিফ ভাইয়া, আমার বড় ভাইয়া তখন হচ্ছে আসিফ ভাইয়াকেও দুবাইতে নিয়ে যায়। এবং আমার আসিফ ভাইয়া যদি একটু অন্যরকম ছিল, মানে আমার আসিফ ভাইয়ের মধ্যে একটু প্রবলেম ছিল কি, ভাইয়া সব কিছুই ঠিকঠাক, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবার সাথে ভালো করেই মিশতো, কিন্তু আমার ভাইয়ের একটু মেইলি প্রবলেম ছিল। অনেকের কাছে হয়তো প্রশ্ন জাগতে পারে যে মেইলি প্রবলেম মানেটা কি। মেইলি প্রবলেম মানে হচ্ছে ভাইয়া, মানে যে কোনো মেয়ে যদি ভাইয়ের সাথে 2 মিনিট কথা বলতো, ভাইয়া নর্মাল হয়ে যেত, মানে নরম হয়ে যেত। মেয়েদের নরম কথা, মেয়েদেরকে ভাইয়া সহ্য করতে পারতো না আর কি। মানে মেয়ের একটু সফট হয়ে কথা বললেই ভাইয়া তাদের প্রেমে পড়ে যেত, ব্যাপারটা এরকম ছিল। তো সেক্ষেত্রে ভাইয়া অনেকগুলো রিলেশনও কিন্তু করে। তো এটার জন্যই মা বাবা আমার সিদ্ধান্ত নিল যে আসিফ ভাই ওই সময় পড়াশোনা কিন্তু ছেড়ে দিয়েছিল, পড়াশোনা করতো না। তো সেই সুবাদে হচ্ছে বড় ভাইয়ের কাছে আসিফ ভাইকে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, আসিফ ভাই সহ ওই দুবাইতে যাওয়ার পরে মোটামুটি তারা খুব ভালোভাবেই চলতেছিল। আমার বাবা বলতেছিল যে আমি যেহেতু সবার ছোট, সুতরাং আমি পড়াশোনা করবো এবং আমাকে পড়াশোনা করাবে। 2 ভাইয়া হচ্ছে দুবাইতে বিজনেস করতেছে, বাবা লয়ার আছে এবং আমার মা মোটামুটি একজন শিক্ষিত মহিলা ছিল। খুবই এলিট একটা পরিবার আমি বলতেই পারি। যাই হোক, দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি এবং ইন্টারেও আমি যথেষ্ট ভালো একটা রেজাল্ট করি। ইন্টার কমপ্লিট হওয়ার পরে আমি চট্টগ্রামের এই সবচেয়ে সুনামধন্য বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সৌভাগ্য আমার হয়। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টের উপরে পড়তে শুরু করি। এভাবে আমার সময়গুলো কাটতেছিল। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার কিন্তু কোনো কিছুর অভাব নাই। আমি নিজেদের গাড়ি নিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাইতাম, নিজেদের গাড়ি নিয়ে আসতাম এবং আমার বিশ্ববিদ্যালয়ে আমার যত বন্ধুবান্ধব ছিল প্রত্যেকটা ছেলে মেয়ে আমার উপরে অনেক বেশি টান এবং ভালোবাসা ছিল। ব্যাপারটা ছিল এরকম যে আমি কিন্তু প্রচুর পরিমাণ টাকা ওয়েস্ট করতাম। মানে বন্ধুদের সাথে ঘুরতে গেলেই, কোথাও গেলে আমি প্রচুর পরিমাণ টাকা উড়াইতাম, কারণ আমার কাছে টাকার কোনো অভাব ছিল না। তো আমি বাবার কাছে চাইলে বাবার কাছে না চাই দিয়ে বাবা দিয়ে দিত, আর ভাইয়ারা বিদেশ থেকে যথাযথ পাঠাইতো। ওই সময় আমার সবচেয়ে বড় যে ভাইয়াটা, আমার বড় ভাই কিন্তু বিয়ে করছে। বিয়ে করে নাই শুধু আমি আর হচ্ছে আমার আসিফ ভাইয়া, আমরা বিয়ে করিনি, কিন্তু বড় ভাই বিয়ে করে ফেলেছিল। তো সেক্ষেত্রে ভাবিও কিন্তু আমাকে প্রচুর হেল্প করতো। টাকা পয়সা যখন যা যেটাই ভাবির কাছে চাইতাম, ভাবি সাথে সাথে দিয়ে দিত। ভাবি আমাকে একদম ছোট ভাইয়ের মতোই জানতো। যাই হোক, দিন আর রাতগুলো কাটতেছিল খুব ভালো করে। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স হচ্ছে সেকেন্ড ইয়ার উঠি। সেকেন্ড ইয়ার ওঠার পর আমরা আমার একটা গ্রুপিং ছিল, মানে অনেক ফ্রেন্ড সার্কেল মিলিয়ে আমরা মোটামুটি অনেক বড় একটা গ্রুপ ছিল। তারই মাঝে হচ্ছে আমার গ্রুপের একটা মেয়ে ছিল যার নাম ছিল হচ্ছে লোফার বাড়ি ছিল হচ্ছে নোয়াখালীতে এবং লোফার বাবা মা দুজনেই হচ্ছে ইয়েতেই থাকতো, মানে হচ্ছে চট্টগ্রামেই থাকতো এবং লোফার বাবা হচ্ছে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতো। লোফার ছিল হচ্ছে 3 বোন 1 ভাই। ওনার যে সবচেয়ে বড় ভাইটা উনিও ব্যাংকে জব করে, আর লোফার হচ্ছে 3 বোন। 3 বোনের মাঝে লোফাই সবার বড় এবং হচ্ছে ছোট 2টা বোন আছে। যাই হোক, ওই সময় হঠাৎ করে লোফার হচ্ছে বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তেছি অনার্স, ওই সময় লোফার বড় ভাইয়ের বিয়ে হবে এবং ওই বিয়েতে ও কী করে আমাদের চ্যানেলে যত ফ্রেন্ড সার্কেল আছে ছেলে মেয়ে সবাইকে ইনভাইট করে জোর ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য। এবং বিয়েটা অনুষ্ঠিত হবে হচ্ছে নোয়াখালীতে, মানে ওদের যে গ্রাম ওই গ্রামে বিয়ে হবে।
যাই হোক, সবাইকে ইনভাইট করা হয় এবং সাথে সাথে আমাকেও বলা হয় যে আরিফ তুইও যাবি, তুই না গেলে আমি ভীষণ মিস করবো, তোকে আমার খুব বেশি প্রয়োজন। তো আমাকেও যাইতে বলে। যাই হোক, আমিও সবার মতো করে রেডি টেডি হচ্ছিলাম যাব, যদিও বাবা মা এটার ব্যাপার আসলে মানে একটু দ্বিমত পোষণ করে। কেন জানি আমার মা বাবার মাঝে নোয়াখালী নিয়ে মানে শুরু থেকেই একটু মানে একটু চুলকানি আছে, মানে বলাই চলে যে আমার বাবা মা ওই নোয়াখালীর মানুষের কথা শুনলে জানি কেমন করে ওঠে, আমি জানি না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি লোফার সাথে মিশেছি, অথবা আমার বিশ্ববিদ্যালয়ে অনেক নোয়াখালীর ছেলে মেয়ে আছে। আমাকে যদি বলা হয় যে সবচেয়ে মানে বাংলাদেশের ভালো ডিস্ট্রিক্ট কোনটা, আমি নোয়াখালীর কথাই বলবো। কেননা তাদের সাথে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা এতটা বেটার ছিল। আমি জানি না আমার বাবা মায়ের সাথে প্রবলেম কী ছিল। যাই হোক, এরপরে লোফার কথা মতো আমরা হচ্ছে লোফার বড় ভাইয়ের বিয়েতে আমরা যাই। আমি সহ আমার আরও 2-3টা মেয়ে ফ্রেন্ড, আরও কয়েকটা ছেলে ফ্রেন্ড মিলে আমরা প্রায় 9 জনের মতো একটা মাইক্রোবাস ভাড়া করে আমরা যাই। এবং আমরা যাওয়ার আগে হচ্ছে লোফা ওখানে চলে যায়, যেহেতু তার ভাইয়ের বিয়ে। আমরা ঠিক বিয়ের অনুষ্ঠানের একদিন আগে ওখানে গিয়ে পৌঁছাই। এবং আমি আসলে মানে কী বলবো জানি না, নোয়াখালীকে ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি আমার নিজের চোখে, এইটা মানে আসলেই না বললেই না। ওরা হয়তো মুখে একটু কর্কট ভাষায় কথা বলে, কিন্তু সিরিয়াসলি নোয়াখালী মানুষের মনটা একেবারে সাদা কাগজের মতো পরিষ্কার, যথেষ্ট ভালো হয় ওরা মনের দিক থেকে। কেননা একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখলাম, আমরা ওখানে যাওয়ার পরে মানে লোফা যখন আমাদেরকে যে কোনো বাসায় নিয়ে যেত, লোফারদের তো আসলে সবগুলো বাড়ি তাদের পরিচিত না, মাঝে মাঝে কিছু বাড়িতে নিয়ে যেত যাদেরকে মানে ওই বাড়িতে যাওয়ার পর আমাদেরকে প্রচুর পরিমাণ আদর আপ্যায়ন করা হতো, চা কফি ড্রিঙ্কস এটা সেটা অনেক কিছু দিত। মানে যাদের বাসায় যাচ্ছি মনে হচ্ছে আমরা যেন তাদেরই মেহমান, মানে ওদেরই মেহমান, এমনভাবে আমাদেরকে আদর সম্মান এবং ভালোবাসা দিতে শুরু করলো। যাই হোক, এর পরের দিনও হচ্ছে লোপার বড় ভাইয়ের বিয়ে। এবং ওই বিয়েতে মোটামুটি আমরা সবাই মিলে প্রচুর মজা মাস্তি করতেছি, মিউজিক বাজাচ্ছি, গান গাচ্ছি, তারপরে হচ্ছে অনেকেই মানে হচ্ছে মানে তাস খেলতেছে, আবার কেউ ক্রাম খেলতেছে, মানে নিজেদের মতো করে আমরা রাতটাকে খুব ভালো করে এনজয় করতেছি। এরকম করতে করতে ঘড়ির সময় আনুমানিক রাত 3টা বাজে। 3টা যখন বাজে তখন আমার কেমন যেন একটু তন্দ্রা আসছিল, মানে আমি আর চোখ ধরে রাখতে পারতেছিলাম না। ওই সময় চিন্তা করলাম যে আমার একটু ঘুমানো খুব দরকার। পরে আমি দেখলাম যে ওদের মানে ঘরের বাইরে একটা ছোট্ট টিন দিয়ে একটা মাচা তৈরি করা আছে। মানে মাচা বলতে এখানে মানে উপরে টিন দেওয়া আছে এবং নিচে হচ্ছে বাঁশ দিয়ে এরকম মানে ছাউনি করা আছে। আমি ওটার মধ্যে গিয়ে ঘুমিয়ে গেলাম। যাই হোক, ঘুমিয়ে গেলাম। মানে কখন যে আমার ঘুম ভাঙছে আমি ঠিক বলতেই পারবো না। আমার ঘুম ভাঙার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার গায়ের ভিতরে মানে একেবারে খুব মানে সুন্দর একটা নতুন কম্বল আমার গায়ের মধ্যে দেওয়া। ওই সময়টা ছিল শীত এবং গরমের খুব মাঝামাঝি সময়, ওই সময়। তো কম্বলটা দেওয়ার পর আমি খুব অবাক হয়ে গেলাম। কম্বলটা দিলেও, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই কম্বলের মধ্যে হচ্ছে স্টাপলার দিয়ে একটা মানে লেখা ছিল, সেটা ছিল আই লাভ ইউ। এটা স্টাপলার করে হচ্ছে এভাবে মানে ফিন আপ করে রাখছিল। মানে এইটা দেখার পরে আমি তো মানে ভীষণ তাজ্জব, কিরে এইটা লিখলো কি। আমি এটা মানে কাগজটা ছিলাম, আই লাভ ইউ লেখাটা দেখলাম। এবং দেখার পরে আমি যেহেতু বিয়ে বাড়ি, আজকে তো বিয়ে, মানে সবাই মোটামুটি অনেক মানে বিয়ে নিয়ে সব অনেক ব্যস্ত। যাই হোক, আমি কম্বলটা জিজ্ঞেস করতেছিলাম যে কম্বলটা কার, কে আমাকে দিয়েছিল, বাট কেউ স্বীকার করে না যে কম্বলটা, কারণ লোফাই শুধু বলে যে এটা আমাদের ঘরের কম্বল, মানে এটা আমাদের ঘরে ছিল। তো যাই হোক, এরপর লোফা ও কম্বলটা নিয়ে যায়। কিন্তু আমি মানে জাস্ট বিয়েটার মধ্যে সারাটাক্ষণ একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে এটাই খুঁজে বেড়াচ্ছিলাম যে কে আমাকে আই লাভ ইউ লিখলো। আমি আবার লোফাকেও কিন্তু সন্দেহ করে, ও কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে। মানে বিশ্ববিদ্যালয়ে দেখতাম যে মাঝে মাঝে অনেক দুষ্টুমি করতো, যেগুলো আসলে বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু মনে হতো আর কি আমার কাছে। তো আমার কাছে মনে হলো যে লোফা হয়তো আমাকে করতে পারে। এরকম করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। বিকেল হয়ে যাওয়ার পরে আমি তখন এই ব্যাপারটা নিয়ে থাকতে পারতেছিলাম না। আমার আরও 2টা বন্ধু আছে, ওদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা কালকে রাত্রে এরকম এরকম করছে। ওরা বলে যে মেবি এটা লোফা করতে পারে, কারণ লোফা কিন্তু তোকে পছন্দ করে। আমি তখন বললাম যে মানে লোফা কি কখনো তোকে বলেছিল? বলে হ্যাঁ, অনেকবারই হচ্ছে বোঝানোর জন্য ট্রাই করেছে বিভিন্নভাবে। এটা আমরা বুঝলে কিন্তু তুই বুঝতে পারিস না, লোফা তোকে পছন্দ করে। আমি বললাম তাহলে কি এটা লোফারই কাজ ছিল? বলে হ্যাঁ, লোফারই কাজ ছিল। আমি তখন বললাম চোখে ফাইন, হতেই পারে, কিন্তু কেন সে আমাকে সরাসরি বললো না? যাই হোক, এভাবে সময়গুলো কেটে গেল। এরপরে বিয়ের পরের দিনও চলে আসলো। লোফাকে যে আমি এটা জিজ্ঞেস করবো ওরকম কোনো সৎ সাহস আমার মনে নাই। মানে আমি ভাবি জিজ্ঞেস করতে গেলেও আবার কি মনে করে, উল্টা কি রিয়েক্ট করে বসে, ওই ভয়ে আমি জিজ্ঞেসও করতেছি না। যাই হোক, দেখতে দেখতে এর পরের দিনও কেটেছেন। পরের দিন কেটে যাওয়ার পর আমরা তখন চলে আসবো, সবাই মিলে প্রিপারেশন নিচ্ছি। ওই সময় লোফাও আমাদের সাথে চলে আসবে। মানে আমাদের হচ্ছে এর 4 দিন পরে হচ্ছে পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা। তো এই জন্য লোফাও চলে আসবে। এখন লোফা যখন চলে আসবে, আমি আর লোফা হচ্ছে মাইক্রোবাসের পিছনে বসলাম, ওরা সামনে বসছে। তো বসতে বসতে নোয়াখালীর এরকম মানে জানালা খুলে দিছে, গাড়ির জানালা খুলে দিছে, বাইরে থেকে প্রচণ্ড বাতাস আসতেছে এবং ওখানে ফসলি জমি ছিল। ওই সময় মানে আমার কাছে অনেক ভালো লাগলো যে রাস্তার 2 পাশে লাউ চাষ করা হয়েছিল, মানে প্রচুর পরিমাণ লাউ চাষ করা হয়েছে। এবং লাউয়ের যে ফুলগুলো হয়, খুব খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু সূর্যমুখীর মতো হয়, মানে আকারে অনেক বিশাল হয়, প্রচণ্ড রকমের সুন্দর লাগতেছিল। তো আমি তখন গাড়ি যাচ্ছে আর লোফাকে
লোফাকে বলতেছিলাম যে রাস্তার পাশে এতগুলো ফুল রেখে আমি একটা ফুলকে নিয়ে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? এটা বলার পরে লোফা কি মিন করছে জানি না, লোফা আমাকে বলে যে তাহলে একটা কাজ করো, সমস্ত ফুলগুলোকে উঠিয়ে গাড়িতে নিয়ে ফেলো। আমি বলি সমস্ত ফুলগুলোকে নেওয়ার ক্ষমতা তো আমার নাই, যেটা ক্ষমতা আছে সেটাই নিয়ে যাচ্ছে। আচ্ছা তুই এরকম দুষ্ট কেন বলতো, গাড়ির মধ্যে বলতেছিলাম। আমাকে বলে দুষ্ট মানে? আমি বললাম যে যেটা তুই মুখে বলতে পারিস না এটা লিখে পাঠাবি কেন? এটা তো করে যারা ক্লাস 8 বা ক্লাস 9-এ পড়ে তাদের, কিন্তু তুই হচ্ছিস এত বড় একটা মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিস, তোর পক্ষে কি এটা মানায় নাকি? আমাকে বলে মানে মানে কি বলতে চাচ্ছিস? আমি বললাম না কিছু বলতে চাই না, তবে এটা সবাই জানে। তো সবাই প্রচুর হাসাহাসি করতেছে, ওরা কেউ কিছু বুঝতে দেয় না। এভাবে একটু একটু করে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের ওই গাড়িটা চট্টগ্রামের কাছাকাছি গিয়ে পৌঁছে আমাদের বাসার সামনে। অ্যান্ড বাসার সামনে যাওয়ার পর আমি তখন লোফাকে বলতেছিলাম যে লোফা চল তো শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসবে। ও তখন দুষ্টামি করে বলতেছিল যে লাল শাড়ি কিনে নিয়ে লাল শাড়ি পরেই হচ্ছে শ্বশুরবাড়িতে যাবো, লাল শাড়ি পরা ছাড়া শ্বশুরবাড়িতে গেলে গঞ্জের মানুষ কি বলবে। মানে ও আসলে আমার সাথে দুষ্টামি করতেছিল। যাই হোক এরপর আমি বাসায় চলে গেলাম। অ্যান্ড বাসায় চলে যাওয়ার পর থেকে লোফার অনেকগুলো ছবি আমার ফোনে ছিল। ওই যে বিয়ের অনুষ্ঠানে গেলাম ওখানে তো অনেক ছবি উঠিয়েছিলাম, অনেকগুলো ছবি ছিল। আমি একটার পর একটা ছবি হচ্ছে মানে দেখতেছিলাম, মানে আমার খুব ভালো লাগতেছিল, তাকে অত্যন্ত ভালো লাগতেছিল। তো প্রতিটা ছবি এরকম দেখতে দেখতে মানে কেমন জানি আমার তার প্রতি একটা দুর্বলতা কাজ করতেছে, যে এইভাবে না বলেও আমাকে ডাইরেক্টলি কেন বললো না, ডাইরেক্টলি বললেই তো আমি রাজি হয়ে যাইতাম, কারণ আমিও তো ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি। এরকম একটা প্ল্যানিং আমার মাথায় কাজ করতেছিল। যাই হোক এরকম করতে করতে রাত কেটে যেন পরের দিন যখন আমি বিশ্ববিদ্যালয়ে যাই, যাওয়ার পরে আমরা সমস্ত বন্ধুবান্ধব গেলে মানে ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আমরা মানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছেন তারা জানেন যে এইটা লাইক এরকম একটা বিশ্ববিদ্যালয় ছিল যে প্রত্যেকটা জায়গার ভিতরে মানে এটা লাইক একটা ফরেস্টের মতো, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেতে হলে মানে লাইক দেখা যায় যে একটা জঙ্গলার ভিতরে কয়েকটা ঘর বানিয়ে বা কয়েকটা ইউনিট বানিয়ে রেখেছে, এরকম মনে হয় আর কি। মানে অসম্ভব সুন্দর ছিল। তো আমরা কী করি, আমাদের ক্যাম্পাসের সামনেই হচ্ছে গিয়ে আমরা পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে সবাই আড্ডা মারতেছিলাম। তো আড্ডা মারতে মারতে ওই সময় মানে লোফা আমাকে বলতেছিল যে আচ্ছা আরিফ তোকে একটা কথা জিজ্ঞেস করবো, মানে এরকম করে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ। পরে বলে আচ্ছা আমার ভাইয়ের বিয়েতে তোর কোনো প্রবলেম হয়েছিল, আমাকে এটা বলে। তো আমার একজন এটা বলে, আমি তো জানি যে ও ওই আই লাভ ইউর কথাই বলবে। আমি তখন বলি যে না কোনো প্রবলেম হয়নি, তবে একটা মেয়ে মুখে একটা কথা বলতে পারেনি কিন্তু আমাকে এটা লিখে পাঠিয়েছে। পরে বলে মানে কি? আমি বললাম যে মানে কি তুই জানিস না? পরে বলে কি, ওই সময় আমার আরেক বন্ধু আছে যার নাম হচ্ছে জাভেদ, মানে ও তখন একটু মানে ও একটু দুষ্ট টাইপের আর কি, কুমিল্লা তোদের বাড়ি ছিল একটু মানে লাইক হচ্ছে প্রচুর দুষ্টমি করে। ও তখন লাভ দিয়ে উঠে বলতেছে এই মেয়ে মানে মানে মেয়েদের যে মানে হচ্ছে বুক ফাটে তো মুখ ফাটান, এটা প্রমাণ করতে হবে নাকি? আজই ব্যাপার, তুই আরিফকে পছন্দ করিস সেটা বললেই তো পারিস, আর আমরা সবাই ফ্রেন্ড সার্কেল, এখানে তো মজা করার কি আছে? কম্বলের মধ্যে স্টাপলার দিয়ে আই লাভ ইউ লেখা দেয়, এসবের মানে কি? এগুলো বলার পরে তখন হচ্ছে খুব অদ্ভুতভাবে লোফা হচ্ছে আমার ওই বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকে। থাকার পরে আমার মানে যাবা তখন বলতেছে যে কিরে তুই এরকম করে তাকে আছিস কেন? পরে বলে যে তোরা এটা কী বললি? আমি কম্বলের বলতে আই লাভ ইউ লিখে স্টাপলা মেরে দিছি। পরে আমারও ব্যাপারটা জানি তখন একটু মানে কেমন জানি লেগে উঠছে, যে মানে ওর চোখে মুখে দেখার পরে ওর মুখের দিকে তাকানোর পর আমার কাছে মনে হয় যে এটা ট্রু না, আসলে ও এই কাজটা করে না। পরে আমি বললাম যে জাভেদকে মনে হচ্ছে তুই চুপ কর আমি দেখি। আমি বললাম যে লোফা আসলে আই এম সরি, ব্যাপারটা আসলে মানে তোকে হয়তো সবাই সন্দেহ করতেছে বা মজা করতেছে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে, আমি তোদের বাসার সামনে বাসাইয়ের মধ্যে ঘুমাইছিলাম, ওই সময় এরকম এরকম একটা ঘটনা ঘটছে। পরে সে বলতেছে যে আমি কিন্তু এইটার জন্যই বলতেছিলাম যে কেউ তোমাকে কিছু করছে কিনা, তুমি তো বলতেছো যে উল্টা পাল্টা। আমি বললাম যে আমি তো ভাবছিলাম তুমিই করছো। বলে আমার মাথা খারাপ, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, মানে একই জায়গায় চলাফেরা করি, উই আর গুড ফ্রেন্ডস, আমি কিছু করলে তো তোমাকে চট্টগ্রামেই করতে পারবো, আমি তোমাকে ঢাকায় নিয়ে করতে মানে ইয়েতে নোয়াখালীতে নিয়ে করতে হবে কেন? আমি তখন বললাম যে ওই মেয়েটা কে ছিল? পরে বলে যে এইটাই তোমাকে বলতেছিলাম, কারণ হচ্ছে তুমি ওখান থেকে চলে আসার পরে তোমার মানিব্যাগে দেখো তো তোমার কোনো ছবি আছে কিনা, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে মানিব্যাগে তোমার একটা ছবি আমি কিন্তু অলওয়েজ সবসময় রাখি, কারণ ভাগ্যিস মানে কখনো যদি মানিব্যাগ হারায় যায়, ফোন নাম্বার আর ছবি দুটো জিনিস আমি অ্যাড করে রাখি। তো আমি তখন কী করলাম, আমার মানিব্যাগটা বের করলাম, বের করে দেখলাম যে যেখানে আমি ছবিটা রাখি ওখানে আমার ছবিটা নাই, এখানে আমার ছবিটা নাই, এখানে অন্য একটা মেয়ের ছবি রাখা, এবং যে মেয়েটাকে আমি চিনি না। এটা দেখার পরে আমি তো মানে খুব অবাক, কিরে আমার পকেট থেকে মানিব্যাগ বের করলো, আমার ছবি সরিয়ে অন্য একটা ছবি বসায় দিল। আমি তো পুরো আমার শরীর পুরো ঠান্ডা গেছে যে লোফা আমি তো আম সরি যে আমি আসলে কিছুই বুঝতে পারছি না মানে ব্যাপারটাকে। পরে বলে এই মেয়েটাকে তুই চিনিস? আমি তো বললাম যে না আমি চিনি না। বলে এই মেয়েটা হচ্ছে আমার চাচাতো বোন, যার নাম হচ্ছে লিজা। আমি বললাম লিজা? হ্যাঁ। বলে ও হচ্ছে ক্লাস 10-এ পড়ে। আমি ক্লাস 10-এ পড়ে, হাঁটুর বয়সী একটা মেয়ে? বলে হ্যাঁ। আর ওই তোকে পছন্দ করেছে, তুই যখন রাতের বেলা ওখানে ঘুমাইছিলি, তুই তো সারাদিন পরিশ্রম করলি, সারা রাত পরিশ্রম করলি, যার জন্য খুব ক্লান্ত হয়ে ঘুমাইছিস। ও তখন তোর মানিব্যাগ থেকে তোর মানিব্যাগ বের করছে, বের করে মানিব্যাগে তোর ছবির জায়গায় ওর ছবি বসাইছে, এবং ও আই লাভ ইউ লিখে এটা হচ্ছে স্টাপলার করে দিয়েছে ওখানে। এটা ছিল ওর কাজ, এটা আমার কাজ না।
আমি তো শোনার পরে পুরো তাজ্জব হয়ে গেলাম যে কী ব্যাপার। আমি ধারণা করলাম কি আর ঘটলো কি। আমি তখন বলেছি লিজা মেয়েটাকে। পরপর ক্লাস 10-এ পড়ে আমার চাচাতো বোন হয় বাড়ি নোয়াখালীতেই। অ্যান্ড আমি বললাম যে তুই কীভাবে জানলি। পরে বলে যে আমার আরেকটা বান্ধবী আছে, মানে বান্ধবী বলতে আমরা একই ইয়ারে পড়াশোনা করেছিলাম, ওর বিয়ে হয়ে গেছে এবং বিয়ে আমাদের বাড়িতেই হয়েছে। ও আমাকে ব্যাপারটা বলছে যে এরকম এরকম তোর ফ্রেন্ডের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তোর ফ্রেন্ড কিছু বলছে কিনা। আমি তখন বললাম যে ও মাই গড, এত বড় ঘটনা আর আমি কি চিন্তা করে আছি। পরে আমি বললাম যে দোস্ত আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি যে আমি আসলে মানে বুঝতে পারি না। আমাকে বলে না ঠিক আছে কোনো প্রবলেম নেই, তুই তো আর জেনে শুনে করিস নে, ওকে বাদ দে। এরপরে আমি ওখান থেকে চলে আসি। যাই হোক ক্লাস কমপ্লিট হয়, বাসায় আসার পরে আমি মানিব্যাগ খুলতেছি আর ছবিটা দেখতেছি, মানে আমি মিলাইতে পারতেছিলাম না যে এটাও কি সম্ভব। ক্লাস 10-এ পড়া একটা মেয়ে আমার পকেট থেকে মানিব্যাগ বের করে আবার সেই মানিব্যাগে তার ছবি বসিয়ে দিয়ে আবার ওই মানিব্যাগটা আমার পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। ও মাই গড, দিস ইজ আনবিলিভেবল। আমার কাছে ব্যাপারটা খুবই অবাক লাগতেছিল। আমি তখন বললাম যে যাই হোক এইভাবে আরও কয়েকটা দিন কাটার পরে মেয়েটাকে জেনে আমার কেমন ভালোও লাগে। এই লিজা মেয়েটাও কিন্তু দেখতে মানে অনেক ভালোই ছিল, খারাপ না। তো আমি একদিন লোফাকে বলতেছিলাম চাচা লোফা, এই লিজা মেয়েটা কি তোকে আর কোনো কিছু বলে না, ফোন টোন করে না? বলে না, তো ওর কাছে কোনো মোবাইল টোবাইল না, ফোন করবে কেমন করে। আমি তখন বললাম যে মানে আমি একটা ব্যাপার অবাক হয়ে গেলাম যে আমার ছবির জায়গায় ওর ছবি বসালো, কিন্তু আমার ফোন নাম্বারটা তো ওখানে ছিল, নাম্বারে কেন কল দিল না। আমাকে বলে কেন, কল দিতে বলবো নাকি। আমি বললাম না, মেয়েটার মানে সাহস থেকে আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম। তা আমার এই বান্ধবী লোফা তখন বলতেছিল যে নোয়াখালীর মেয়েদের সাহস সম্বন্ধে তোমার কোনো ধারণায়, ওরা হচ্ছে আগুন, আর আগুনে হাত দিতে গেলে কী অবস্থা হবে বুঝতেই পারো, এসব থেকে সরে আসো বাবু। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। যাই হোক ঠিক তারই 5 থেকে 6 দিন পরে আমি আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাচ্ছিলাম আর কি, যাও ব্যর্থ হয়ে গেছে। তারই 5 থেকে 6 দিন পর আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি যখন কলটা রিসিভ করে আমি একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই। আমি আসসালামু আলাইকুম বলার পরে মেয়েটা বলো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম কে বলছিলেন। একদম ঠাস করে মেয়ে বলতেছে যে আমার নাম লিজা। আমি তখন লিজা বলার সাথে সাথে আমি বুঝে যাই যে, আমি বললাম যে নোয়াখালী লিজা। বলে হ্যাঁ নোয়াখালী লিজা। বাহ, মনে আছে আমার কথা। আমি বললাম যে আপনার তো কোনো ফোন নাম্বার আমার কাছে নেই, মনে থাকবে কি থাকবে না কী করে বুঝবো। তো বলে কেমন আছেন আপনি। আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি একদম ঠিকঠাক। বলে পড়াশোনা। আমি বললাম সব কিছুই ভালো চলতেছে। পরে বলতেছে আচ্ছা আপনি কি এটা ঠিক করছেন। আমি বললাম যে কোনটা। বলে যে আমার আপুর কাছে আপনি সব কথাগুলো বলে দিছেন, আর আমার আপু আমাকে কী মনে করবে। আমি বললাম যে আমি তো কিছু বলি নাই, বরং আপনার আপুই আমার কাছে সমস্ত কথা বললো যে তার কোনো একটা বান্ধবী নাকি কে বাড়িতে বিয়ে দিছে, ওই মেয়ে নাকি বলে দিছে। পরে বলে ও মাই গড, আর আমি মনে করছি আপনি আমার আপুর কাছে বলে দিয়েছেন, আমি এই জন্য আপনাকে ধমকানোর জন্য ফোন করছিলাম। আমি বলি ধমকানোর জন্য 1 সপ্তাহ পরে কল দিছ। বলে হ্যাঁ 1 সপ্তাহ পরে কল দিয়েছিলাম। যাই হোক আমি তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলি, দুষ্টমি করি এবং জিজ্ঞেস করি যে ফোন নাম্বারটা কার। বলে যে এটা আমাদের বাসার নাম্বার, এটা আমার মায়ের কাছেই বেশিরভাগ সময় থাকে, কিন্তু ফোন করে যদি আমাকে চান তাহলে আমাকে দিয়ে দেবে। আমার মা যথেষ্ট ফ্রি মাইন্ডের মানুষ, মানে মায়ের মনে অতটা সন্দেহ নেই, মা খুব ভালো। আমি বললাম ওকে ফাইন ঠিক আছে। এরপরে যাই হোক এভাবেই গেল আমার। তারপরে কেমন যেন মেয়েটাকে মানে মেয়েটার প্রতি একটু দুর্বলতা কাজ করে, একটু ভালো লাগে কাজ করে। আমি চিন্তা করলাম যে মাঝে মাঝে তার সাথে কথা বলবো। এটা চিন্তা করে তারই 2 দিন পর আমি মেয়েটাকে আবারও পুনরায় কল দিই এবং সেই কলটা রিসিভ করার পর অনেকক্ষণ কথাবার্তা বলি। অ্যান্ড বলার পরে আমি আসলে ভীষণ অবাক যে ক্লাস 10-এ পড়া একটা মেয়ে আমাকে বলতেছে শুধু কি ফোনেই কথা বলবেন, দেখা করবেন না। আমাকে যখন এটা বললাম আমি তখন বললাম যে দেখা করতে পারি, কিন্তু মানে আমি তো আসলে এই মুহূর্তে নোয়াখালীতে যেতে পারবো না, বা আমার পরীক্ষা চলতেছে। আমাকে বলে যে নোয়াখালীতে আপনার আসতে হবে কেন, আমি আপনাকে দেখতে চট্টগ্রামে যাব। আমি তখন বললাম যে তুমি এত ছোটো বয়সে একটা মেয়ে, তুমি চট্টগ্রাম চিনো। আমাকে বলে হাঁটতে হাঁটতে দিল্লি যাওয়া যায়, চট্টগ্রাম তো এখানে, সমস্যা কি, আপনি বলেন আপনি কবে ফ্রি আছেন, আমি আপনাকে দেখতে যাব। মানে তার কথাগুলো ছিল এরকম যে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। মানে হয় না যে মানুষ কথা বলার সময় একটা ভয় ভীতি কাজ করে, যে একটা বয়ফ্রেন্ডের সাথে কথা বলি বা সিনিয়রদের সাথে কথা বলি একটা নিজের মাঝে একটু ভীতু ভীতু ভাব কাজ করে। নো, তাই সে কথা বলতেছে যেন একেবারে মানে উৎফুল্ল, অনেক সাহস নিয়ে, মানে ভীষণ ভীষণ তার কথার ভিতর অনেক স্পিরিট আছে। তো যাই হোক আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে চলে আসো, সামনের ওই শুক্রবারে আসো, আমি তোমার সাথে দেখা করে। ও বলে ঠিক আছে। তো এটা বলে আমি তখন কেটে দিই। আমার আসলে মানে আমি কল্পনাও করতে পারিনি যে চলে আসবো। ঠিকই শুক্রবারে হচ্ছে ঘড়ির সময় সকাল 11টা আমাকে কল দিয়ে বলতে যে আমি জিসি মোড়ে আছি, আপনি এসে আমাকে রিসিভ করে নিয়ে যান। মানে আমি তখন পুরো তাজ্জব হয়ে গেলাম যে এই একটা মেয়ে জিসি মোড় কীভাবে চলে আসলো, মানে বিশ্বাস করতে পারতেছি না। মোটর সাইকেল ছিল, আমি আমার মোটর সাইকেল করে আসি, আসার পর দেখলাম যে ঠিকই জিসি মোড়ের কাউন্টারে বসে আছে এবং মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা পরী বসে আছে, একটা লাল 3 পিস পরছে, এত সুন্দর লাগতেছিল মেয়েটাকে। সিমসাংয়ের ভিতরে একেবারে 1 পিস মনে হচ্ছিল আমার কাছে।
তারপরে জিসিমের ওখানে একটা হান্ডি রেস্টুরেন্ট আছে, ওখানে বসলাম। বসার পরে আমি বললাম যে তুমি এত সাহস তুমি কীভাবে আসলা? মানে ও বলে যে কেন, আমি আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসি, আপনার কাছে আসতে পারবো না? আমি বলি ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। ওর তো সেদিন রাতে হচ্ছে স্টাপলার মেরে বলে দিচ্ছে, আপনি বুঝেন নাই? মানে তার কথাগুলো শুনতে শুনতে ছোট মানুষের মুখে এরকম আপনি দেখবেন যে মানে পাকনা পাকনার কথা শুনতে অনেক ভালোই লাগে। আমি যখন তার মুখের এই কথাগুলো শুনতে শুনতে কখন যে তার মাঝে আমি হারিয়ে যাই আমি নিজেও বুঝতে পারিনি। পাক্কা 2 ঘন্টার মতো আমি তার সাথে হান্ডি রেস্টুরেন্টে বসে কথা বলি। আমার মনে হয় না যে জীবনে কখনো আমার এই বয়সে আমি কখনো কোনো মেয়ের সাথে এত লম্বা সময় ধরে কথা বলেছি। তার সাথে যত সময় ধরে কথা বলেছি অত্যন্ত ভালো লাগে, এবং ঠিক ওখান থেকে ক্লাস 10-এ পড়া একটা মেয়ের সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। কেন জানি আমার কাছে মনে হয় যে এই মেয়েটা আমার মনের রাজ্যের রাজকুমারী হয়ে যায়। কোনো কিছুর বিনিময়ে তাকে আমার চোখ থেকে আড়াল করতে পারি না। প্রতিটা মুহূর্তে মনে হয় যেন এই মেয়েটা আমার দেহের কোনো একটা অংশ হয়ে রয়ে গেল। যাই হোক, আমার সাথে দেখা সাক্ষাৎ করার পর, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে হচ্ছে লিজা নোয়াখালীর উদ্দেশ্যে চলে যায়, এবং এই চলে যাওয়াটা যেন আমার জন্য ভীষণ ভীষণ কষ্টদায়ক ছিল। এরপর থেকে আমি অলওয়েজ লিজার সাথে কথা বলি। প্রতিটা মুহূর্তে যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি লিজার সাথে কথা বলি, এবং কথা বলতে বলতে আমার এই সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় আমি এই মানে বুঝাতে পারবো না। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন সন্ধ্যার সময় আমাদের মানে আমি আমাদের বাসার বারান্দায় বসে আছি, বাট ওই সময় মানে চাঁদের আলোটা খুবই প্রখর ছিল, অনেক ক্লিয়ার চাঁদের আলো ছিল। আমি চাঁদের আলোর মাঝে বসে আছি, ওই সময় লিজা কল দিয়েছিল। আমি বললাম যে এরকম এরকম আমি বসে আছি বারান্দায়, চাঁদটাকে দেখতেছি, আমার আরেকটা চাঁদকে খুব মিস করতেছি। বলে কেন? আমি বললাম যে তো আকাশে একটা চাঁদ, মাটির চাঁদটাকে যদি দেখতে পারতাম কতই না ভালো লাগতো। আমাকে বলে মাটির চাঁদ তো লন্ডন আর আমেরিকা থাকে না, নোয়াখালীতেই থাকে, চলে আসো দেখে যাও। আমি তখন বললাম যে এই রাতে, বলে দেখি না তোমার মরদ কতটুকু আছে, তুমি কেমন ভালোবাসো আমাকে, ভালোবাসার মানুষের জন্য এই রাতের বেলায় অ্যাটলিস্ট চট্টগ্রাম থেকে নোয়াখালীতে আসতে পারবা না? মানে যখন আমাকে এভাবে বলো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি আসবো। ও বলে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি আসবো। এরপরে আমি মোটর সাইকেলে করে আমার জীবনের সবচেয়ে বড় মানে এক্সপেরিয়েন্স, সবচেয়ে বড় রিস্ক নেওয়া, আমি শুধু হচ্ছে চট্টগ্রাম থেকে মোটর সাইকেল চালিয়ে আমি সেই রাতের বেলায় নোয়াখালীতে আসি। এবং নোয়াখালীতে আসার পরে ওদের বাড়ির পিছনেই হচ্ছে মানে মোটামুটি একটা মানে অনেক বড় একটা ফসলি জমির মাঠ ছিল, বিশাল মাঠ। আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি না, একেবারে শুনশান নীরবতা। ওইখানে মেশিন ঘর বলতে যারা গ্রামের মানুষ তারা জানবেন, ওই যে মানে শিলো মেশিন যেটা দিয়ে হচ্ছে পানি সেচ দেওয়া হয় বা পানি ইয়ে করা হয়, ওই মেশিন ঘরের ঠিকানাও আমাকে দেয়। ও বলে ওখানে যাও, ওইখানে দেখতে ওখানে একটা চাবি আছে দেখবা, ওই চাবিটা নিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকবা। তো চাবি ঘরের দরজার মধ্যে আমি পাই, একটা ফিটকারির ভিতরে লাগা ছিল, চাবিটা নিয়ে ঘরের দরজা খুলে, এবং প্রায় 10 থেকে 15 মিনিট পরে ও তখন চলে আসছে। মানে আমার এই এক্সপিরিয়েন্সটা মনে হয় যে আসলে জীবনে সবাই ভালোবাসে বা সবার জীবনে ভালোবাসা হয়, কিন্তু আমার ওই এক্সপিরিয়েন্সটা, ওই ভালোবাসার ওই মুহূর্তটা আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। এটা আসলে কোনো সময় ভোলার মতো না। এরপরে চন্দ্রিমারাতে আমার ভালোবাসার মানুষ আমার কাছে যখন আসলো, আমার কাছে মনে হলো আমি যেন স্বর্গরাজ্যের এক স্বর্গ পুরুষ হয়ে গেলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং বুকের ভিতর জমে থাকা সমস্ত ভালোবাসাগুলো তার উপর উজুয়ার করে ঢেলে দিলাম। বুকে মাথা রেখে চুপটি করে ভালোবাসি ভালোবাসি কথাটা যখন মেয়েটা বলতেছিল, আমার কাছে মনে হলো যে আমি হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ পুরুষ, যে কিনা তার ভালোবাসার মানুষটাকে এত সহজে নিজের করে নিতে পেরেছে। আমার তখন অত্যন্ত ভালো লাগে, আর এই ভালো লাগার মুহূর্তটা স্মৃতি হয়ে সারা জীবন আমার জীবনে থেকে যাবে। যাই হোক, তার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি আবার পুনরায় চট্টগ্রামে ফিরে আসি, এবং চট্টগ্রামে ফিরে আসার পর আমি কোনোভাবে আমার পড়াশোনার প্রতি কনসাল্ট হতে পারতেছি না, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই, বা এই যে ঘটনাগুলো ঘটতেছে আমি কিন্তু কোনো ব্যাপারে আর লোফার কাছে বলতেছি না। কারণ লিজা আমাকে নিজে বলে যে আপুর কাছে কোনো ব্যাপারে বইলো না, কারণ আমার আপু দেখা যায় একটু ভিন্ন রকম, মানে ওর মুখে কোনো কথা থাকে না। দেখা যায় কোনো কথা বললে আমার বাবার কাছে মায়ের কাছে এসে বলে দিবে, তখন আমার খুব প্রবলেম হয়ে যাবে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না। সুতরাং প্লিজ তুমি আমার আপুকে কোনো কিছুই বললো না। মানে ও আমাকে ডাইরেক্টলি নিষেধ করে যে না বলার জন্য। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি বলবো না, তুমি মন খারাপ করো না। এরপরে আমি আর কোনো কথাই হচ্ছে মানে লোফার কাছে আর কোনো কিছুই বলি না। লিজার সাথে এভাবে আমি আছি, কিন্তু কেন জানি আমি আসলে এই পর্যন্ত কখনো কার সাথে প্রেম ভালোবাসা করি নাই, বা আমার মাঝে কাউকে নিয়ে কোনো ভালো লাগাও কাজ করতেছিল না। সুতরাং এই জন্য মানে লিজাকে হঠাৎ করে জীবনে এত মানে এমন একটা বয়স, এত ছোট্ট একটা মেয়েকে পাওয়ার পর আমি কেমন জানি তার প্রতি এক ভিন্ন আসক্তিত হয়ে যায়। আমি কোনো কিছুর বিনিময়ে আমার মন থেকে তাকে সরাইতে পারতেছি না, বারবার তার কথা আমার মনে পড়তেছে, এবং তাকে ছাড়া থাকা আমার জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ প্রতি 2-3 দিন পর পর আমি মোটর সাইকেল চালিয়ে নোয়াখালীতে যাচ্ছি, তার সাথে দেখা করতেছি, আসতেছি, আমিও ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি আর পারতেছি না। এভাবে চিন্তা করতে করতে আবার আমার যে বড় ভাই আছে আসিফ ভাইয়া, ওই সময় আসিফ ভাইয়ারও মোটামুটি মানে বাবা মা আসিফ ভাইয়ের জন্য মেয়ে দেখতেছে, আসিফ ভাইকে বিয়ে করাবে। ঠিক ওই মুহূর্তে আমি তার আমার নিজের বিয়ে করার কথাও বলতে পারি না, কারণ বললে কীভাবে কী হবে তা তারা তো মানবে না। আমি তখন এটা চিন্তা ভাবনা করে
ওই সময় হচ্ছে মানে একটু মানে ভাবলাম যে আমি লিজাকে নিজে দেখি যে মানে অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা। আমি লিজাকে তখন একদিন নিজে হচ্ছে ফোন করে বিয়ের প্রপোজাল দেই, মানে নিজে বলেছি আমি তোমাকে বিয়ে করব, তুমি কি বলো। এমনি এমনি যখন বিয়ের কথা বলি এবং আমি খুব অবাক হয়ে যাই বিয়ের কথা শোনার পরে লিজা জানি কেমন একটু পিছু হাঁটে। মানে ও বলে যে আমি এত ছোট একটা মানুষ, মাত্র ক্লাস 10-এ পড়ে, আমি পড়াশোনা কমপ্লিট করব, চাকরি বাকরি করবো, আফটার দ্যাট বিয়ে করবো, আমি এখন কেন বিয়ে করবো, মানে ও বিয়ে করতে রাজি হয় না। কিন্তু মানে কেন জানি আমি আর ওকে ছাড়া থাকতে পারতেছি না। সময়গুলো কাটতে কাটতে আমার আসিফ ভাইয়ার বিয়ে হয়ে যায়। আসিফ ভাই চট্টগ্রামে একজন মেয়েকে বিয়ে করে। ওই মেয়ে হচ্ছে ডাক্তার ছিল আর কি, ডাক্তার বলতে প্যারামেডিক্যালের ডাক্তার ছিল। ওই মেয়েকে বিয়ে করে আসিফ ভাইয়া, যাই হোক বিয়ে করার পরে ওই মেয়ে বাংলাদেশে থাকে, আসিফ ভাই আবার পুনরায় হচ্ছে দুবাইতে চলে যায়। এরই মাঝে আবার 2-3টা মাস কেটে যায়, বাট ওইগুলোতেও আমি কোনোভাবে লিজাকে আমার মন থেকে সরাইতে পারতেছি না। মানে কেন জানি মনে হচ্ছিল যেন আমি নিজেকে ছাড়া বাঁচবই না, আমার অবস্থা এরকম হয়ে গেছে। এখন বিয়ে করার কথা বললে লিজা পিছু হাঁটে, মানে বিয়ে করতেও রাজি নাই। যখনই বিয়ে করার কথা বললো তখনই মানে ইয়ে করে না। তখন আমার ভিতরে খুব কষ্ট লাগে যে যাকে আমি ভালোবাসি, ভালোবাসার পূর্ণতা তো হচ্ছে বিয়ে, তাই না? এখন বিয়ে করার কথা বললেই যেহেতু সে পিছিয়ে হাঁটতেছে, আমার কাছে মনে হয় যে তার মাঝে অন্য কোনো সমস্যা আছে। এটা চিন্তা ভাবনা করে আমি তখন বললাম যে ঠিক আছে, মানে আমি তার সাথে একটু কথা কমাই দিলাম, মানে আগের মতো করে আর খুব একটা কথা বলি না। এখন যখন আগের মতো করে কথা বলে একটা স্পেস তৈরি করতে যাচ্ছি, এই ব্যাপারটা সে বুঝতে পারছে। এটা বুঝতে পারার পরে সে পুনরায় আমার উপরে আবার কাটতেছে। এখন বলতেছে শোনো, আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। আমার খুব ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি আমি নিজের পায়ে দাঁড়াবো and তারপর বিয়ে করব। তুমি কি চাও না যে আমার এই স্বপ্নটা পূরণ হোক? আমি বললাম আমি এটা চাই, কিন্তু এরপরেও বিয়ে করার পর তো আমি তোমার স্বপ্নগুলো পূরণ করাই দিব। আমি তো তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, আমাদের তো ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। তাহলে তোমার প্রবলেমটাকে তো আমাকে বলে যে ঠিক আছে তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করি। মানে আমাকে বলে পালিয়ে বিয়ে করার কথা। আমি তখন বললাম যে পালিয়ে বিয়ে করবা? বলে হ্যাঁ পালিয়ে বিয়ে করবো। আমার আব্বা আম্মাকে তুমি বললো না, জাস্ট আমার উপর এটুকুন বিশ্বাস রাখো যে আমি তোমাকে ছাড়া অন্য কোথাও যাবো না। ও যখন এইভাবে বলে আমি ওর কথায় রাজি হই। রাজি হওয়ার পরে ও চট্টগ্রামে আসে ওর আরেকটা মেয়ে বান্ধবীকে নিয়ে। ওই মেয়ে বান্ধবীর সাক্ষী সম্মুখে আমি চট্টগ্রামে একটা কাজী অফিসে 5 লক্ষ টাকা কাবিনে হচ্ছে লিজাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে এক রাত লিজা আমার সাথে থাকে, আমাদের বাসর হয়। এবং বাসর হওয়ার পরের দিন লিজা আবার পুনরায় নোয়াখালীতে চলে যায় এবং তার পরপরই হচ্ছে ওর এসএসসি পরীক্ষা। মানে এসএসসি পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, পরীক্ষা নিয়ে ভীষণ ভীষণ ব্যস্ত। আমার সাথে অতটা কথা বলতে পারে না, পড়াশোনা করতেছে, জাস্ট এসএসসি পরীক্ষা দেয়। এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা অত্যন্ত ভালো হয়, ভালো রেজাল্ট করে। এবং রেজাল্টের পরে ও তখন ওর বোন মানে লোফার সাথে কথাবার্তা বলে। লোপা তখন ওকে বলে চট্টগ্রামে ভর্তি হওয়ার জন্য, যেটা আমি নিজেও চাই যে ও চট্টগ্রামে ভর্তি হোক। লোফা কিন্তু আর আমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলতেছে না লিজার ব্যাপারে, আর আমিও লোফার কাছে আর কোনো ব্যাপার জানাচ্ছি না। যাই হোক, এরপরে লিজা হচ্ছে চট্টগ্রামের একটা কলেজে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে ওখানেরই একটা হোস্টেলে থাকতে শুরু করে। এতে আমার সম্পর্কটা আরও বেশি গভীর হয়ে যায়। আগে তো আমাকে হচ্ছে মোটর সাইকেলে করে নোয়াখালীতে যাইতে হইতো, ওর সাথে অজপাড়াগে গিয়ে দেখা করা লাগতো, অনেক রিস্ক ছিল, প্রবলেম ছিল, কিন্তু এখন কোনো প্রবলেম নাই। ফোন দেওয়া মাত্র 10 মিনিটের মাঝে হচ্ছে লিজা আমার কাছে চলে আসে। আমি ওকে নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারা, উই আর হাজব্যান্ড ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী, এতে কেউ কোনো কিছু বলার না। আমি ওকে নিয়ে কক্সবাজার যাই, এখানে সেখানে বিভিন্ন জায়গায় যাই, ঘুরতেছি ফিরতেছি। এই ব্যাপারগুলো তার সাথে উঠানো অনেকগুলো ছবি আমার ফোনে ছিল, অনেকগুলো ছবি। এরই মাঝে আমার যে বড় ভাবি আছে, আমার বড় ভাইয়ের ওয়াইফ, ভাবি কোনো এক সময় আমার মোবাইল হাতে নিয়ে ছবিগুলো দেখতে পায়। মানে আমরা একই খাটে ঘুমিয়ে আছি, একই জায়গায় ঘুরতেছি, বা অনেক রকমের সম্পর্কের মাঝে ছবি আছে, কিছু ছোট ছোট ভিডিও আছে। এগুলো আমি শখ করেই করে রাখি, কারণ আমি যাতে মাঝে মাঝে এগুলো দেখে আমার ভালো লাগে। তখন ভাবি ব্যাপারগুলো দেখার পরে ভাবি আমাকে কিছু না বলে মাকে সরাসরি ব্যাপারগুলো বলে যে এই ঘটনা। বলার পরে মা আমাকে জিজ্ঞেস করে। এখন মা যেহেতু জিজ্ঞেস করে, মাকে আর কোনো রকমের মিথ্যে বলে না, বলে যে মা হ্যাঁ এই ঘটনা, নোয়াখালীর একটা মেয়েকে আমি পছন্দ করেছি এবং তাকে আমি গোপনে বিয়েও করেছি, মায়ের কাছে আমি স্বীকার করি। তখন মা আমাকে বলে তুই গোপনে কেন বিয়ে করতে গেলে? আমরা তো তোকে বিয়ে করতে মানা করি নাই, নিষেধ করি নাই, তুই গোপনে কেন করলে? আমি তখন বললাম যে মা আসলে মানে ও তো ছোটো মানুষ, মাত্র ক্লাস 10-এ পড়তো ওই সময়, চিন্তা করলাম যে আবার কেউ জেনে যায় কিনা, বা আর পরিবারে অন্য কিছু মনে করে কিনা, এটার জন্য। আমার মা বলে যে না, তুই গোপনে বিয়ে করার কাজটা ঠিক করিস না, মেয়ে কোথায় থাকে? আমি তখন বললাম এখানের একটা কলেজে পড়াশোনা করে। মা বলে যে ঠিক আছে আমি মেয়েকে দেখতে যাব। ঠিক সেদিনে হচ্ছে মা আর ভাবি মিলে হচ্ছে ওকে দেখার জন্য যায়, মানে ওকে দেখতে যায়। অ্যান্ড ওর কলেজে যাওয়ার পর ওকে দেখার পর আমি খুব খেয়াল করে দেখি যে ওই কেমন মুখটা কালো করে ফেলে। হয় না যে আমার মা আমার ভাবি ওকে দেখতে আসবে, ও তো একটু হাসি খুশির মাঝে থাকবে, এরকম কিছু একটা না, ও একদম মুখটা একদম বিশ্রী করে রাখে, কথা বলতে চায় না, একদম মুখ কালো করে রাখে। অ্যান্ড আমার মা ভাবি চলে আসার পর আমি তখন বললাম যে মানে আমি না বুঝতেছিলাম না লিজা, মানে তুমি এরকম মুখ কালো করে রাখছো কেন, কারণটা কি? তুমি আমার মা আমার বোনের সামনে আমার হচ্ছে ভাবির সামনে একটু ভালো করে থাকতে পারতা। আমাকে বলে তুমি কাকে জিজ্ঞেস করে তাদেরকে নিয়ে আসছো। মানে ওর কথাবার্তার এক্সপ্রেশনগুলো একটু অন্যরকম ছিল। এই এই একটা সামান্য ব্যাপার নিয়ে মানে আমি আমার বোন, আমি আমার ভাবি আর মাকে তাকে না জানিয়ে নিয়ে গেলাম, ওই একটা মাত্র কারণে ও আমার সাথে একটা
দারুণ একটা স্পেস তৈরি করে ফেলে। মানে আমার সাথে কথা বলে না, আমি কথা বলতে চাইলে কথা বলতে চায় না, একটু অবহেলা করতে থাকে, মানে একটা স্পেস তৈরি করতেছে। আমার তখন মনে হচ্ছিল যে আমি কিন্তু ভুল করতেছি, আমার তাকে আমার ঘরে তুলে নেওয়া উচিত খুব দ্রুত, কারণ তা না হলে আমি তাকে হারাই ফেলবো। আর বিয়ের ব্যাপারটা যেহেতু আমার পরিবারের মানুষ জেনেই গেছে, এক কান দুই কান হতে তো পরিবারের সবাই জেনে গেছে, তখন আমার মা বাবা এবং আমার ভাবি সবাই মিলে বলতেছে যে মানে পারিবারিকভাবে বিয়ে করে তাকে ঘরে ওঠানোর জন্য, হোস্টেলে থেকে কেন পড়বে, বিয়ের পর আমাদের বাসায় থাকবে না, আমাদের বাসায় দেখে সে পড়াশোনা করবে, এটাই তো বেটার, তাই না? ওই পরিকল্পনা করি এবং আমি তাকে এই ব্যাপারগুলো বলি, বলার পরে সে হাও বলে না নাও বলে না, মানে মিডলের ভিতরে ঘুরতে 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 পরে শেষে আমি চিন্তা করলাম যে না, এভাবে আর হতে পারে না। আমি তখন সম্পূর্ণ ব্যাপারগুলো লোফাকে জানাই এবং লোফাকে জানানোর পরে লোফা ভীষণভাবে অবাক হয়ে যায়। লোফা বলে, এটা তুই কীভাবে কী করলি? আমি বললাম হ্যাঁ, যদি লোফা আমাকে বলে কাজটা ঠিক করিস নাই, তুই এটা আমাকে বল। আমি তখন বললাম যে আসলে বুঝতে পারি না, রিলেশন হয়ে গেছে, এখন কী করবো। পরে লোফা আমাকে করে কি, লিজার বাবার নাম্বার দেয়, আমাকে বলে যে এটা হচ্ছে আমার কাকার নাম্বার, তুই কাকার সাথে ফাইনালি কথা বল। পরে আমি লিজার বাবাকে ফোন করি, ফোন করে মানে ওনার সাথে দেখা করে, আমি ডাইরেক্ট ফোনে বলি না, দেখা করে নোয়াখালীতে যাই। এই ব্যাপারগুলো আবার লিজার কাছে কিন্তু আমি বলতেছি না, ওনার কাছে গিয়ে আমি একদম সম্পূর্ণ ব্যাপারগুলো ওনাকে খুলে বলেছি, এই ঘটনা। এরপর উনি আমাকে বলতেছে যে ঠিক আছে, তো আমার মেয়ে এত বড় একটা ঘটনা করলো, তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি এটা কীভাবে করলে? আমি বললাম যে দেখেন, আমি ওকে পছন্দ করি, ভালোবাসি এবং আমি তো খারাপ কিছু করি না, ওকে আমার ঘরে তুলতে চাই, এখন আপনি কি বলেন? উনি বলে ঠিক আছে, আমি লিজার সাথে কথা বলবো। এটা বলে আমি ওখান থেকে চলে আসি। ঠিক তারপর দিন লিজা আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে, মানে প্রচুর পরিমাণ গালাগালি করে যে আমি তোকে ভালো মনে করছিলাম, মানে সম্বন্ধটাই ছিল তুই নিয়ে, তুই করে শুরু করছে যে তোরা আমি ভালো মনে করছিলাম, তুই এটা কীভাবে করতে পারলি, আমার বাবার কাছে আমার মান সম্মান সব ধুলিসাৎ করে দিলি, এটা সেটা, মানে বিভিন্ন রকমের বাজে এবং খারাপ কথা আমাকে বলতেছিলাম। আমি তাকে বোঝাচ্ছিলাম যে দেখো, আমি তোমার স্বামী, আমাকে এভাবে বলাটা তোমার ঠিক হয় না, তুমি একটা বুঝতে চেষ্টা করো না। ও আমাকে খুব খারাপ ভাষায় কথা বলতেছে, মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে, যেটা মানে মানে খুবই খারাপ কথাবার্তা বলতেছে, আমি সহ্য করে যাচ্ছি। যাই হোক, এরকম করে যেতে যেতে তারপরে আমাকে বলে, মানে লাইন কেটে দেয়, লাইন কেটে দিয়ে আধা ঘন্টা পরে আবারও কল দেয়, কল দিয়ে বলে তোর আব্বা আম্মাকে বল বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আমার বাবা মায়ের কাছে গিয়ে, মানে আমি আবার পুনরায় বিয়ে করবো, ওই পুরনো বিয়ে বাদ, আমাকে এটা বলে। আমি বললাম যে তুমি আমাকে তুই করে বলতেছো? পরে বলে আচ্ছা ঠিক আছে, ওকে তোমার আব্বা আমাকে পাঠাও, একটু সফট হয়ে বলে। পরে আমি কি করে, তার 2 দিন পরে আমার আব্বা আমাকে পাঠাই নোয়াখালীতে, তারা হচ্ছে যায় এবং হচ্ছে লিজার বাবার সাথে বসে তারা ফাইনালি কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে আসে। বিয়ের 3 তারিখ ঠিক করে, অ্যান্ড ঠিক করার পরে তারা চলে আসে। আসার পরে যেদিন বিয়ে হবে, আমার বিয়ের হলো বৃহস্পতিবারে বিয়ে, তো বুধবারে রাতের বেলায়, বুধবারে হচ্ছে রাতে আনুমানিক ঘড়ির 8টা বাজে, ওই সময় আমার হলুদ মেহেন্দি হচ্ছিল আর কি, মানে আমরা হলুদ দিচ্ছিলাম। ঠিক ওই সময় আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং আমি যখন নাম্বারটা রিসিভ করি, একটা ছেলে আমাকে বলে যে ভাইয়া, আমার নাম হচ্ছে শান্ত। আমি তখন বললাম যে শান্ত? বলে হ্যাঁ, আমার নাম শান্ত ভাইয়া, কিছু মনে করবেন না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট। আমি তখন বললাম যে কিসের ইম্পর্টেন্ট বলো? পরে বলতেছে ভাইয়া, আমি শুনলাম যে লিজার সাথে নাকি আপনার বিয়ে ঠিক হয়েছে এবং আগামী দিন আপনার বিয়ে। আমি বললাম যে হ্যাঁ, আগামী দিন আমার বিয়ে। পরে বলে ভাই, লিজার সম্বন্ধে আপনি কতটুকু জানেন, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে লিজার সম্বন্ধে কতটুকু জানে বলতে, লিজা আমার হবি, মানে আমার আগেই আমি ওকে বিয়ে করেছি এবং সে আমার বউ, এখন আমি অনুষ্ঠান করে তাকে উঠে আনবো, আমি এতটুকু জানি। ছেলেটা আমাকে বলতেছে যে ভাইয়া, আপনি এর বাইরে কি জানেন? আমি বললাম যে না, এর বাইরে আমি কিছু জানি না। তখনও আমাকে বলে এর বাইরেও লিজার আরেকটা পরিবার আছে, সেটাকে আপনি জানেন? আমি তখন বললাম পরিবার মানে কি পরিবার? পরে আমাকে বলে যে লিজা আপনার আগে রিলেশন করার আগে আমার আগে রিলেশন করেছে এবং আমি লিজার পেটে বাচ্চা পর্যন্ত দিয়েছি, সেই বাচ্চা লিজা নষ্ট পর্যন্ত করছে। আমি বললাম তোদের মাঝে বিয়ে হয়েছে? পরে বলে না, বিয়ে হয় নাই, কিন্তু আমাদের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে এবং সে প্রেগনেন্ট হয়েছিল। আমি তখন বললাম যে এটা তুমি কেমন কথা বলতেছো, বিয়ের আগে একটা মেয়ের সাথে এই কাজটা করা কি তোমার ঠিক হয়েছে? আমাকে বলে যে ভাই দেখেন, আমি ওকে মনে প্রাণে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও আজকে আমাকে ফোন দিয়ে প্রচুর রকমের কান্নাকাটি করছে, ভাই আমি কি করব বলেন, আপনি কেন আমাদের মাঝে এভাবে এন্ট্রি নেন? আমি বললাম ও তোমাকে ফোন করে কান্নাকাটি করছে? বলে হ্যাঁ। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি বলি না, বিশ্বাস হয় না। বলে আপনি লাইনে থাকেন। তখন সে তার এই মোবাইল ফোন দিয়ে আমাকে লাইনে রাখে, এনাদার আরেকটা ফোন দিয়ে সে তখন লিজাকে কল দেয়। কল দিলে লিজা তখন কল রিসিভ করার পরে লিজা তখন প্রচণ্ড রকমের কান্না করতেছে, আমি শুনতেছি। মানে ওই ছেলের নাম হচ্ছে শান্ত, মানে শান্তকে বলতেছে শান্ত আমি কি করব, আমি বুঝতে পারি না কীভাবে কী হয়ে গেল, ওই বড়লোকের ছেলে আমার মাথা কীভাবে নষ্ট করে ফেললো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার কাছে যেতে চাই। আমি আসলে ওই ছেলেকে বিয়ে করতে চাই না, আমি অনেকভাবে হচ্ছে পিছু হেঁটেছিলাম, অনেকভাবে ওকে বোঝানোর জন্য ট্রাই করেছিলাম যে আমাকে পছন্দ করি না, কিন্তু কোনোভাবেই আমাকে সরাইতে পারি না, আমার জীবনে চলে আসছে, আমি এখন কী করবো, আমি সুইসাইড করবো, আমি বাঁচবো না, এই সেই, মানে লিজা এগুলো বলে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে ওই শান্ত ছেলেটার কাছে। এরপরে ছেলেটা বলে ভাই আপনিই বলেন এখন কি করতে পারে।
আমি তখন ছেলেটাকে বললাম যে, "ভাই দেখো, ভুল শুধু তুমি করো নাই, তোমার চেয়েও বড় ভুলটা আমিই করেছি। আমার সবচেয়ে বড় ভুল হইছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে, আমাদের কিন্তু চট্টগ্রামের একটা আমি কিন্তু চট্টগ্রামের খুব নামি-দামি একজন পরিবারের সন্তান। আমার বাবার অনেক সুনাম খ্যাতি আছে। আমার বাবা অলরেডি সব জায়গায় এই বিয়ের ব্যাপারে বলে দিছে, কার্ড করছে, সবাইকে ইনভাইট করছে এবং আগামী দিন আমার বিয়ে, আমরা বরযাত্রী সেজে নোয়াখালীতে যাবো, ওকে বিয়ে করে আনবো। এই অবস্থার ভিতরে আমি কি করতে পারি তুমি বলো?" ওই শান্ত ছেলেটা খুব ভালো ছিল। আমাকে বলে, "ভাই আমি জানি আপনার পরিস্থিতি আমি বুঝতেছি, কিন্তু আমি আপনাকে জাস্ট একটা কথা বলে আপনি লিজাকে নিয়ে কোনোদিন সুখী হতে পারবেন না।" এটা বলে ও ফোনটা কেটে দেয়। ফোনটা যখন কেটে দেয় আমি তখন সারাটা রাত আর একটা ফোঁটা ঘুমাইতে পারি না। আমি শুধু চিন্তা করতেছিলাম যে এটা কী হইলো? এটা কেন হলো? শুধু হায়, 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 হায় করতে, করতে একটা সময় সকাল হয়ে যায় এবং সকালের পরে সবাই মোটামুটি রেডি। সবাই বউ আনতে যাবে, একদম খুব সুন্দর করে সাজুগুজু করলো, আমাকেও দুলা সাজালো, আমিও দুলা সেজে সবার সাথে যাচ্ছি। কিন্তু মনের ভিতরও তখনও আমার প্রচুর পরিমাণ কষ্ট কাজ করতেছে। মনটাকেও বুঝাইতে পারতেছি না যে এটা এটা কেন হইলো, কোনোভাবেই নিজেকেও সান্ত্বনা দিতে পারতেছি না। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি নোয়াখালীতে গিয়ে পৌঁছাই এবং ধুলা সাজা অবস্থায় ছিলাম। আমাকে তখন বিয়ে পড়ানো হয় এবং ওর পাশে ২ রাকাত নামাজ পড়ার জন্য ওর পাশে আমাকে দাঁড়া করানো হয়, নামাজ পড়বে। এটা নাকি নোয়াখালীর সিস্টেম যে স্বামী স্ত্রী মিলে একসাথে ২ রাকাত নফল নামাজ পড়তে হয়। আমি তখন ওই নামাজটা পড়তেছি না। আমাকে ওর মা বলতেছে, ওর মামা বলতেছে, সবাই বলতেছে, "তুমি নামাজ পড়ো না?" আমি বললাম যে, "না, আমি নামাজ পড়বো না।" আমি পড়তেছি না ওর সাথে নামাজ। কারণ আমার ভিতরে ওকে নিয়ে খুব কষ্ট, আমি খুবই কষ্টের মাঝে আছি। আমি নামাজ পড়বো না। আমার কথা হচ্ছে আমার ওইটা সমাধা হওয়া ছাড়া আমি নামাজ পড়বো না। আমি পড়ি নাই। যাই হোক, সন্ধ্যার সময় এরপর আমরা বউ নিয়ে চট্টগ্রামে আসি। আসার পরে প্রায় রাত ১টার দিকে আমাদের বাসর তৈরি করা হয়। বাসর ঘরে আমি যাই। যাওয়ার পর ও তখন খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করে। সালাম করার পর আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কীভাবে কথাগুলো তাকে বলবো, কীভাবে শুরু করবো, আমার মাথায় আসতেছে না। এরপরেও আমি চিন্তা করলাম যে যাক, আজকে যেহেতু বাসর রাত, আমি আজকে কিছু নাই বলি। এটা না বলে আমি তখন বাসরাটা কমপ্লিট করি এবং তার সাথে আমার কোনো রকমের সম্পর্ক নেই। আমি তাকে বলি যে, "তুমি ঘুমাও, তুমি ঘুমিয়ে থাকো।" তাকে ঘুমাই, আমিও ঘুমায়ে যাই। সকালে উঠি, ঘুমায়ে যাই বলতে আর কি, শুয়ে থাকি, ঘুম তো আর আসে না। সকালে উঠি, ওঠার পরে আমি ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরে আমি আমাদের বারান্দায় গিয়ে বসি। বারান্দায় বলতে একটা গার্ডেনের মতো জায়গা আছে, ওখানে বসি। বসার পর ও তখন আসে পিছন থেকে। আসার পরে ও তখন ওখানে বসে, বসে তারা ২-৩টা মেয়ে ছিল। তো বাকি মেয়েগুলোকে আমি বললাম যে, "তোমরা যাও, আমি একটু ওর সাথে কথা বলবো।" বাকি মেয়েগুলো চলে গেল, ও তখন বসলো। আমি তখন অনেকভাবে ট্রাই করতেছিলাম ওকে বলার জন্য কথাটা, শান্তর কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই বলতে পারতেছি না। কোনোভাবেই বলতে পারতেছি না। এই কথা সেই কথা বলে আমার মুখ থেকে আসলে বেরোচ্ছে না যে আমি কীভাবে বলবো আমার হবু বউকে এই কথা। যাক, এর পরের দিন ও নোয়াখালীতে যাবে, আমাকে ওর সাথে নিয়ে যাবে। আমি বললাম যে, "আমি যাবো না।" ও খুব জোরাজুরি করতেছে, "তুমি চলো।" আমি বললাম যে, "না, আমি যাবো না। আমি যাই কেনে, আমাকে নিতে পারে না।" ও একা যায়, ও ২ দিন থাকে ওখানে, ২ দিন পরে আবারও আসে। আমি যাচ্ছি না। আমি একটু অন্যরকম মুড মেশা নিয়ে আছি, কথা বলি না, খাওয়া-দাওয়া করি না। খুব একটা খারাপ মুডে আছি। তো ও আমাকে নোয়াখালী থেকে ফিরে আসার পরে, আড়াইয়া হওয়ার পরে আরকি, আইসা আমাকে বলতেছে যে, "তোমার কি হইছে? আমাকে একটু বলবা?" ওরকম করে বলে। আমি তখন কিছু বলি না। ও আমাকে বলে, "বলো না কি হইছে?" আমি বললাম যে, "আচ্ছা, তুমি আমাকে একটা সত্য কথা বলবা?" ও আমাকে বলে, "হ্যাঁ, বলবো না কেন? তুমি আমার স্বামী। তোমার কাছে সব কথাই তো আমি বলবো।" আমি বলি, "আমি যদি তোমার স্বামী হয়ে থাকি আর আমার কাছে সব কথা আমার বলাই লাগে, তাহলে বলো তো তুমি শান্ত কে?" এটা বলার পরে ও তখন একেবারে চুপ হয়ে যায়, কোনো কথা বলে না, নিচের দিকে তাকায় থাকে, মাথার উপরে তুলতেছে না। আমি বলি, "বলো না, লিজা বলো, শান্ত কে?" আমাকে বলে, "আমি চিনি না।" আমি বলি, "তুমি চিনো না?" বলে, "না, আমি চিনি না।" আমি বলি, "সত্যিই চিনো না?" ও তখন আর কোনো কথা বলে না, ওখান থেকে উঠে চলে আসে। ও তখন উঠে চলে যায়। আমি তখন ওখানে বসে আছি। যাই হোক, রাতের বেলায় শুইতে যাই। আর শুইতে যাওয়ার পর আমি কী করি, শুয়ে আছি, ও তো আমার পাশে শুইছে। আমি তখন একটা কোলবালিশ থাকে, ওটা মধ্যখানে রাখি। ও আমাকে বলে যে, "স্বামী-স্ত্রীর মধ্যে কি কোলবালিশ থাকা ঠিক?" আমাকে এটা বলে। আমি বললাম যে, "থাকবে, প্রবলেম কি? কেন, তোমার কোনো প্রবলেম আছে?" ও বলে, "কোলবালিশটা সরায় ফেলো।" আমি বললাম যে, "না।" ও তখন ইচ্ছা করে কোলবালিশটা সরায় আমাকে জড়ায় ধরে। আমি তখন বললাম যে, "দেখো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি এবং তুমি কত বড় বেঈমান, আমার সাথে সম্পর্ক করার আগে ওই ছেলের সাথে সম্পর্ক করছো। তুমি এটা কেন করলা? তুমি এটা কীভাবে করলা? তুমি এই কাজটা ঠিক করো নাই। আমি কখনো তোমাকে এরকমটা চিন্তা করি নাই।" ও আমাকে বলে যে, "আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও।" এটা বলে আমার পায়ের কাছে গিয়ে খুব কান্নাকাটি করে যে, আমি আর কখনো ওই ছেলের কথা মুখেও আনবো না, ওই ছেলের কথা বলবো না। অতীতের কথা তুমি ভুলে যাও। আমরা এখন থেকে হ্যাপি থাকি, দুজন দুজনকে ভালোবাসি, আমরা ভালো থাকি। প্লিজ তুমি আর অতীতের কথা বলে দুজনের মাঝে কোনো স্পেস তৈরি করো না। আমি ছোট মানুষ, একটা ভুল করতেই পারি, তুমি আমাকে মাফ করে দাও। মানুষ মাত্রই ভুল, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। এটা বলে খুব কান্নাকাটি করে, হাত পা ধরে কান্নাকাটি করে। আমি তখন বললাম যে, "ওকে, ফাইন, ঠিক আছে।" যাই হোক, আমি ওকে মেনে নিলাম। ওকে, এরপর থেকে আমি সংসার করতেছি। যাই হোক, দিনের রাতগুলো অনেক ভালোই কাটতেছে, কোনো প্রবলেম নাই। সময়গুলো অত্যন্ত ভালো কাটতেছে। ও আমার সাথে খুব ভালো করে মিশে আছে কোনো ব্যাপারে।
মানে কোনো ব্যাপারে আমি ওর মাঝে আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ সময়গুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে হচ্ছে ও বাচ্চা কনসেপ্ট করে এবং বাচ্চা কনসেপ্ট করে এত আমার মানে বাবা-মা সবাই খুব খুশি হয়। মানে সবাই অত্যন্ত খুশি হয়। আবার ও বাচ্চা কনসেপ্ট করার পর আমার আসিফ ভাই আবার বাংলাদেশে আসে। আসিফ ভাই কিন্তু আবার হচ্ছে মানে লিজাকে অনেক পছন্দ করতো। মানে লিজার প্রতি আসিফ ভাইয়ের অনেক ভালোবাসা ছিল আরকি। ছোট বোনের মতো আদর করতো। লিজাকে নিয়ে এখানে সেখানে যাইতো এবং লিজা প্রেগনেন্ট হওয়াতে এটাও ভাইয়া মানে খুব হাসাহাসি করে সবাইকে যে পিচ্ছি একটা মেয়ে কীভাবে বাচ্চার মা হবে। মানে এটা সেটা অনেক কথা বলতো। যাই হোক সময়গুলো এভাবে কাটতে, কাটতে আলহামদুলিল্লাহ একটা সময় লিজা হচ্ছে মা হয়। লিজার ঘরে একটা মেয়ে সন্তান হয়। একটা মেয়ে সন্তান, আমার একটা মেয়ে বাবু হয়। আমি তো অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার লাইফে আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার নাই। আমার একটাই চাওয়া ছিল যে আমি যাতে আমার বউ এবং আমার সন্তানের সুখে থাকতে পারি। এভাবে দিনগুলো কাটতেছে। তো বাবুটা হওয়ার তখন কিন্তু আমি অনার্স কমপ্লিট করে ফেলেছি। অনার্স কমপ্লিট করার পর আমি হচ্ছে মানে একটা মানে বিজনেসের উপরে একটা স্টাডি করতেছি। আমি বিজনেস করবো, ভাইয়ের সাথে মানে দুবাইতে চলে যাব, ওরকম একটা প্ল্যানিং, দুবাইতে গিয়ে বিজনেস করব। তো আবার ওই ব্যাপারটা আবার মানে হচ্ছে লিজা সাপোর্ট করে কিন্তু আমার আব্বা আম্মা সাপোর্ট করে না। মানে আমার আব্বা আম্মার কথা হচ্ছে ছেলে তিনটাই কেন বিদেশে থাকতে হবে, একটা দেশে থাকুক। তো আমার বাবা তখন আমাকে যেতে দেয় না, কিন্তু লিজা এটা নিয়ে বাবার সাথে খুব রাগান্বিত যে কেন মানে দুই ভাইয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ও কেন প্রতিষ্ঠিত হবে না, ওকে দুবাইতে যেতে হবে। মানে লিজা আমাকে কেন জানি দুবাইতে পাঠানোর জন্য একেবারে উঠে পড়ে লাগছে। যাই হোক এমন অবস্থার ভিতরে আমি দুবাইতে যাব না, ও আমাকে পাঠাবে। আমি বলতেছি আমি যাব না। ও এটা নিয়ে মানে পারিবারিকভাবে প্রচণ্ড রকমের ঝগড়া লিজার সাথে। মানে আমার আব্বা আমারও ঝগড়া, আমারও ঝগড়া। লিজার কথাই হচ্ছে যে মানে আমার বড় ভাইয়া আসিফ ভাইয়া তারপর সবাই হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে, সবার টাকা পয়সা হয়েছে। আমি বিদেশে গেলে আমারও টাকা পয়সা হবে, এখন আমার আব্বা আম্মাকে দিচ্ছে না। লিজা এটা নিয়ে রাগারাগি করতেছে। করতে করতে লিজা কী করে একটা সময় আমাকে বলে যে তুমি যদি মানে দুবাইতে না যাও, তুমি দুবাইতে যাবা এবং দুবাইতে তুমি আমাকেও নিয়ে যাবা, আমিও ওই দেশে যাব, আমি ওই দেশে থাকবো, আমারও খুব ভালো লাগে বিদেশ দেখতে, তুমি আমাকে নিয়ে যাবে, এগুলো বলে। আমি তখন বললাম যে না, এটা আমি করতে পারবো না, বা আমার বাবা মাকে আমি এইভাবে হার্ট করতে পারবো না, ওরা যেটা বলে সেটাই হবে। তো আমরা তো দেশে ভালোই আছি, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, আমি ভালোই আছি, তোমার প্রবলেমটা কোথায়? না, ওর প্রবলেমের একটাই যে ও আমাকে নিয়ে দুবাইতে যাবে, ও বাংলাদেশে থাকবে না, এটাই ওর প্রবলেম। আমি রাজি হচ্ছি না। যাই হোক, রাজি না হওয়ার পরে এইভাবে স্বামী স্ত্রীর মাঝে একটা স্পেস তৈরি হয়ে যায়, একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। ঝগড়া সৃষ্টি হয়ে যাওয়ার পর ও তখন আমাকে খুবভাবে বুঝায় যে তুমি মানে ও আমায় আমার বাবা মায়ের এগেনস্টে যাওয়ার জন্য, কিন্তু আমি যাচ্ছি না। আমাকে যতই বোঝায় কাজ নাই, আমি যাব না, আমি আমার জায়গায় একদম স্টিল আছি। তো সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে লিজা তখন করে কি, আমাকে কোনো কিছু না বলে ও হুট করে ওর বাপের বাড়িতে চলে যায়, নোয়াখালীতে চলে যায়। তো নোয়াখালীতে যখন চলে যায় আমি বুঝতেছি যে কী ব্যাপার, আমাকে কিছু না বলে নোয়াখালীতে চলে গেলে। আমি কল দিলাম, ও বলে আমি আর আসবো না। আমাকে এটা বলে, আমি কেন আসবো না? ও বলে যে তুমি আমার কথা শোনো, তুমি তোমার আব্বা আম্মাকে নিয়ে চলো, আমার কথা বাদ দাও। এভাবে অনেকগুলো মাস কেটে যায়, ও আর আসে না। আমি আর কোনোভাবে ওকে আনতে পারি না নোয়াখালী থেকে, যদি না ও আসতেছে না, তখন আমি আর মানে মানে বাবা মাকেও মানাইতে পারি না, ওকেও মানাইতে পারি না। তখন আমি নিজের জীবনটাকে একটু ভিন্নভাবে সাজিয়ে নিলাম, মানে একা থাকতে শুরু করলাম। এভাবে প্রায় 3 মাসের মতো লিজার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি নোয়াখালীতে যাচ্ছিও না, কথাও বলতেছি না। আমার মেয়েটাকে নিয়ে নোয়াখালীতে পড়ে আছে এবং মেয়েটার জন্য খুব কষ্ট হয়, কিন্তু মনে পাথর বেঁধে আছে যে আমি আর কত ওর অত্যাচার সহ্য করবো। 3 মাস পরে আমি একদিন মানে আমার আর সহ্য হচ্ছে না আর কি, আমার মেয়েটার কথা অনেক মনে পড়তেছে, মানে প্রচণ্ড রকমের মেয়েটাকে মিস করতেছিলাম। আমি তখন হচ্ছে মানে লিজার নাম্বারে কল দেওয়ার পরে আমি দেখেছি যে লিজার নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ থাকার পরে আমি ওর বাবাকে কল দিই, ওর বাবাকে কল দিই, আমি যখন বাবার সাথে কথা বলি, আমি বললাম যে আব্বু লিজা কোথায়? পরে বলে লিজা কোথায়? লিজা কোথায় মানে? আমি বললাম যে মানে লিজা কোথায়? বলে লিজা তোমাদের বাসায় না। আমি বললাম এগুলো কী বলতেছেন, লিজা আমাদের বাসায় মানে? পরে বলে যে আজকে 1 সপ্তাহ হয়েছে লিজা চট্টগ্রামে গেছে, তুমি এগুলো কী বলতেছো? আমি বলি যে লিজা চট্টগ্রামে গেছে, লিজা আপনার সাথে কথা বলে নাই? বলে লিজা তো এখন থেকে কিছুক্ষণ আগে আমাকে কল দিল, আমার সাথে কথা বললো, অ্যান্ড সে বললো নাকি তোমাদের বাসায়। আমি বললাম যে কী বলেন, 1 সপ্তাহ আগে ও বাসা থেকে চলে গেছে, আর আপনি বলতেছেন যে আমাদের বাসায় তো আসে নাই, আপনার সাথে একটু কথা বলছে, ওকে কল দেন তো। পরে লাইনটা কেটে দিয়ে উনি কী করে লিজার নাম্বারে কল দিয়ে মানে কল ঢুকে না। পরে আমাকে আবার কল দিয়ে বলছে লিজার নাম্বার তো বন্ধ। আমি বললাম লিজা কি লিজার নাম্বার থেকে আপনাকে কল দিয়েছিল? বলে না, ওর নাম্বার থেকে না, ও একটা টিনটি নাম্বার থেকে আমাকে কল দিয়েছিল, বলেছিল এটা নাকি তোমাদের বাসার নাম্বার। আমি বলি কোন নাম্বার থেকে কল দিচ্ছ, ওই নাম্বারটা আমাকে দেন। আমি তখন ওনার কাছ থেকে নাম্বারটা নিলাম, নেওয়ার পর যখন কল দিচ্ছিলাম, কল দেওয়ার পর আমি দেখতে পাই যে এটা একটা ইন্টারনেট নাম্বার, মানে বিদেশ থেকে কল দিলে যেরকম নাম্বারগুলো ওঠে না, এরকম একটা নাম্বার। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, তাহলে মানে এগুলো কি? আমার মাথায় তখন কোনো কিছু আসতেছে না, আমি লাইক একদম পাগলের মতো হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারতেছি। আমি তখন দৌড়ে নোয়াখালীতে যাই, সাথে আমার একটা বন্ধুকে নিয়ে নোয়াখালী থেকে ওর আব্বা আমার সাথে বসে কথা বলি। তারা সেম একই কথা বলে, 1 সপ্তাহ আগে নাকি ও বাসা থেকে বেরোইছে এবং চট্টগ্রামের কথা বলেই বেরোইছে, এরপর ও আর বাসায় ফিরে নাই এবং সাথে ওর মেয়েও ছিল। এই ঘটনার পরে ও আর ওর বাবাকে আর ফোন টোন দেয় না।
ওর বাবাকে আর ফোন টোন দেয় না, কাউকেই ফোন টোন দেয় না, মানে ওইটাই ছিল লাস্ট কল, এরপরেও আর ফোন টোন দেয় না। তার মানে মানে আমি যে ওকে খুঁজতেছি, ওর বাবা মাই যে ওকে খুঁজতেছে, এটা কিন্তু ওর মনে মানে ও কিন্তু জেনে গেছে। কীভাবে জানছে আল্লাহ জানে। আমি তো আর ওকে পাই না, যতই খোঁজাখুঁজি করতেছি এখানে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছি, পাই না। না পাওয়ার পরে যখন আমার কাছে এই জিনিসটা মনে হলো, যেহেতু আমাকে ফোন করছে, তার মানে ইন্টারন্যাশনাল একটা নাম্বার থেকে ফোন করছে, নাম্বারটা ইন্টারন্যাশনাল নাম্বার ছিল, মানে বিদেশি নাম্বার। আমি তখন কী করি, ওর নাম দিয়ে আমি ওর পাসপোর্ট চেক করি যে ও পাসপোর্ট তৈরি করছে কিনা। নামের উপরে পাসপোর্ট চেক করতে গিয়ে দেখি যে হ্যাঁ, ওর একটা পাসপোর্ট আছে, একটা পাসপোর্ট করছে। এবং সবচেয়ে তাজ্জব যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমি দেখতে পাই যে আজ থেকে 2 সপ্তাহ আগে, মানে ওই যেই ডেটে হচ্ছে ও ওদের বাড়ি থেকে বের হয়েছিল, নোয়াখালী ওদের বাড়ি থেকে বের হয়েছিল, সেম ডেটে ও হচ্ছে দুবাইতে ফ্লাইট করে, মানে দুবাইতেও যায়। ওর পাসপোর্ট নাম্বার দিয়ে বের করতে পারি, ওর দুবাইতেও ফ্লাই করে। তখন আমি মানে চিন্তা করি যে দুবাইতেও কোথায় গেল, দুবাইতে কাদের কাছে গেল। আরিফ ভাইকে ফোন করি, বড় ভাইকে ফোন করি, তারা বলে যে না, আমাদের এখানে তো আসে না, আমরা তো জানি না ও কোথায় গেল। আমি তখন কী করে বাংলাদেশ থেকে দুবাইতে যাই। আমি দুবাইতে গিয়ে ওকে প্রায় 21 দিনের মতো তন্ন তন্ন করে প্রত্যেকটা জায়গায় খুঁজে আমি ওকে পাই না। ভাইয়ার গ্যারেজে যে একটা ছেলে ছিল সৈকত নামের, ওই ছেলেটা অত্যন্ত ভালো ছিল, মানে সৈকত নামের ছেলেটা বাড়ি চট্টগ্রামে। আমি সৈকতের কাছে ওর ছবি টবি সব কিছু দিয়ে আসি, এবং আমি সৈকতকে বলছি, সৈকত তুমি খেলে ওরে খুঁজবা যে কই পাও, ওরে পাইলে আমাকে তুমি ইনফরমেশন করবা। দেন আমি হচ্ছে পুনরায় বাংলাদেশে আবারও ফিরে আসি। বাংলাদেশে ফিরে আসার পরে আমি একটা ভিন্ন ব্যাপার দেখতে পাই যে মানে আসিফ ভাই আর আমার যে ভাবি, মানে আমার মেজো ভাইয়া আসিফ ভাইয়ার ভাবির সাথে তুমুল ঝগড়া চলতেছে। মানে আসিফ ভাইয়া আগের মতো হচ্ছে ভাবিকে কল দেয় না, ভাবির সাথে কথা বলে না, ভাবি রাগারাগি করে ভাবির বাপের বাড়িতে চলে যাবে, আসিফ ভাইয়া বলে বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য। মানে ওই স্বামী স্ত্রীর মাঝে খুব ঝগড়া সৃষ্টি হয়। ওনাদেরও হচ্ছে 2টা মেয়ে আছে, মানে আমার ভাইয়ার হচ্ছে 2টা মেয়ে সন্তান আছে। এখন আমি কী করবো বুঝতে পারতেছিলাম না। এরই মাঝে আমার নিজের প্রবলেম, তারপরে ভাইয়া ভাবির প্রবলেম, এই প্রবলেমের মাঝে হঠাৎ করে সৈকত আমাকে একটা কল দিয়ে যেটা বলে, সেটা শোনার পরে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। সৈকত আমাকে কল দিয়ে বলে যে আরিফ ভাইয়া, আপনি লাইক হচ্ছে শান্ত হন এবং আমার কথাটা খুব খেয়াল করে শোনেন। আমি শিওর এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমি চোখে দেখি না, এবার আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার বউ আপনার বড় ভাই আসিফ ভাইয়ের সাথে আছে। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আসিফ ভাইয়ের সাথেই আছে, এবং এটা আমি 100% শিওর। আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, আসিফ ভাইয়ের রুমে আছে, আমরা তো আসিফ ভাইয়ের রুমে যেতে পারি না, আসিফ ভাইয়ের রুমে আপনার বউ লিজা আছে এবং আপনার সন্তান আছে। আমি এটা শোনার পর মানে নিজেকে ঠিক রাখতে পারি না। আমি তখন এইটা ইনকোয়ারি করার জন্য আমি হচ্ছে আবারও দুবাইতে যাই, এবং দুবাইতে যাওয়ার পরে কোনোভাবেই ভাইয়া আমাকে ওনার বাসায় ঢুকতে দেয় না, মানে ওনার যে বাসা, ওই বাসায় উনি ঢুকতে দেয় না, উনি আমাকে বাইরে রাখে। এতে সন্দেহের মাত্রাটা আমার আরও বেশি পাকাপোক্ত হয়ে যায়। মানে আমি একদম শিওর হয়ে যাই যে হ্যাঁ, ভাইয়ার কাছে হচ্ছে লিজা আছে। এরপরে আমি তখন আর কি করব, আমি আরও কয়েকটা ব্যাপার মিলিয়া মানে একদম শিওর হয়ে যায় আর কি, মানে একদম 100% শিওর যে লিজা ওখানে আছে। এটা মনে করে দেন আমি তখন হচ্ছে পুনরায় মানে আর ভাইয়ের সাথে আমি কোনো রকমের কোনো ব্যাপার নিয়ে ঝগড়া করব না, আর কিছু বলিও না। লিজা তো আগেরই খারাপ ছিল, কিন্তু এখন যে খারাপিটা করতেছে, এইটা যে করবে এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি তখন আবারও বাংলাদেশে আসি। আসার পরে আমি এই ব্যাপারটা আমার ভাবিকে বলি, মানে আমার আসিফের বউকে বলি যে ভাবি এই ঘটনা। বলার পরে ভাবি তো মানে তেলে বেলে রেগে, ভাবি আর কোনো কথা নাই, ভাবির সাথে সাথে কোর্টে গিয়ে আসিফ ভাইকে ডিভোর্স করে, ভাবি হচ্ছে আমার 2টা বাইশটি আছে, 2টা বাইশটিকে নিয়ে ভাবি ওখান থেকে চলে যায়, আমাদের বাসা থেকে চলে যায়। আমি আব্বাকে বলি, বড় ভাইকে বলি, সবাই তো আসিফ ভাইয়ের সাথে প্রচুর পরিমাণ রাগারাগি গালাগালি। হ্যাঁ, এটাই শিওর, এটাই কথা যে আসিফ ভাইয়ের কাছে হচ্ছে লিজা গেছে, এবং লিজা আসিফ ভাইয়ের সাথে আছে। কী হিসাবে আছে ওইটা আমি জানি না, কী হিসেবে আসিফ ভাইয়ের সাথে আছে ওইটা আমি জানি না। আমি তখন মানে আমার অবস্থা তখন এরকম হয়ে যায় যে আমি মানে পারতেছি না, আমি সুইসাইড করে মারা যাবো। আব্বা আম্মা সবাই আমাকে বুঝাইতে, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। আসিফ ভাইয়ের সাথে সবাই সব রকম সম্পর্ক বন্ধ করে দেয়, আসিফ ভাইয়ের সাথে কেউ কোনো কথা বলে না, বাবা মা কেউ কোনো কথা বলে না, আসিফ ভাইয়ের সাথে কারো আর কোনো যোগাযোগ নেই। আমি আমার মতো করে চলতেছি। এভাবে টানা আরও 4 মাস কেটে যায়। 4 থেকে 5 মাস পরে হচ্ছে আমাকে হচ্ছে লিজার এক বান্ধবী, মানে বান্ধবী বলতে কাজিন এবং বান্ধবী দুইটাই হয়, ওই মেয়ে আমাকে ফোন দিয়ে চট্টগ্রামে ওদের বাসায় যাইতে বলে, ওদের বাসা চট্টগ্রামে ছিল, যাইতে বলে। আমি তখন বললাম যে কেন? পরে বলে ভাই একটু আসেন, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, আমাকে এটা বলে। তো বলার পরে আসিফ ভাইয়ের কিন্তু আর কোনো খোঁজ খবর নেই, এই পর্যন্ত আসিফ ভাইয়ের আর কোনো খবর নেই, কিচ্ছু নাই। এরপরে আমি ওই বাসায় যাই। ওই বাসায় যাওয়ার পরে আমি হঠাৎ করে ওই বাসায় গিয়ে হচ্ছে দেখতে পাই লিজাকে। আজকে এতগুলো মাস পরে লিজাকে ওখানে দেখার পরে আমি তখন আমার মেয়েটা লিজার কোলে থাকে, মেয়েটা আমাকে দেখে আব্বু আব্বু বলে কান্না করতে শুরু করে, মানে এরকম আব্বু আব্বু বলে কান্না করতেছে। মানে ছোট মানুষ তো, আমি তখন কী করে দৌড়ে মেয়েটাকে কোলে নিয়ে চুমা দিই। চুমা দেওয়ার পরে আমি তখন মেয়েটাকে নিয়ে চলে আসতেছি। লিজা পিছন থেকে এসে আমার পা চেপে ধরে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে,
আমি আসলে বুঝতে পারি নাই। আর আমাকে তুমি মাফ করে দাও। মানে পুনরায় সেই বাসর ঘরে যেমনি আমার পা চেপে ধরছিল সেম আগের মতো। আমি তখন বললাম যে মানে কেন? তুমি এই কাজটা কেন করলা? আমাকে বলে তো আমি তোমার আসিফ ভাইয়ার সাথে যে আমার এটা হবে আমি এটা বুঝতে পারি নাই। আমি ভুল হয়ে গেছে। আসিফ ভাইয়া মানুষ ভালো না। উনি আমার লাইফটাকে নষ্ট করে দিছে। এই সেই মানে বিভিন্ন রকমের কথাবার্তাও বলতেছে। কিন্তু সেখানে আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার হয়ে যায় ওর মুখ থেকে। ও বলে ওই যে ওর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল শান্ত, ওই শান্ত ছেলেকেও কিন্তু দুবাইতে নিয়ে গেছে। দুবাইতে নিয়ে আসিফের যে গাড়ির গ্যারেজ ছিল ওই গ্যারেজ ও শান্তকে বসাইছে। মানে শান্ত ওই গ্যারেজে কাজ করে। তো কাজ করে নাকি কোন পর্যায়ে আছে ওটা আমি জানি না, কারণ আসিফের সাথে তো আমাদের কোনো যোগাযোগ নেই। আসিফের গ্যারেজ আসিফ ভাই চালাইতেছে। এখন বাবা মার সাথে যোগাযোগ নেই, আমার সাথে যোগাযোগ নেই। মানে উনি কোনভাবে আছে, মনে হয় যে গ্যারেজে কাজ করতো সৈকত, উনি সৈকতকেও বের করে দিছে ওই ঘটনার পরে। উনি বুঝতে পারছে যে সৈকত কথাগুলো আমাকে বলে দিছে, এই জন্য সৈকতকে বের করে দিয়েছে। তো ওনার অবস্থা সম্বন্ধে আমি কোনো কিছু জানি না। এখন ও কান্নাকাটি করতেছে যে মানে শান্তকেও বিশ্বাস করে দেশে নিয়ে গেছে, শান্তর সাথে বেইমানি করছে এবং আসিফ ভাই অনেক ওর সাথে বেইমানি করছে। তো আমি তখন বললাম যে দেখো, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না, আমি আমার সন্তান নিয়ে চলে যাচ্ছি, আমি আমার সন্তান নিয়ে থাকবো। তখন ও মানে পা চেপে ধরে, আবার ওর বান্ধবী যে ছিল ওই মেয়েটা সহ তার মা বাবা সবাই মিলে আমাকে ধরে বলতেছে তুমি বিয়ে করলে বউ পাবা, এই মেয়ে বিয়ে করলে স্বামী পাবে, কিন্তু তোমার কোলে যে ফুটফুটে বাচ্চাটা আছে সে তার বাবা মা কোথায় পাবে? অন্তত এই মেয়েটার মুখের দিকে তাকায় হলেও তুমি সম্পর্কটাকে মেনে নাও, তুমি সব কিছু ভুলে যাও। আমি তখন বলি আপনারা কি পাগল হয়ে গেছেন? ও আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিল, এরপরে শান্ত নামের আরেক ছেলের সাথে ছিল, আমি এটা আর পারবো না। মানে ওভাবে বলি, কিন্তু ওর বাবা মা আমাকে ছাড়তেছে না। এবং এরই মাঝে কথাবার্তার ফাঁকেই হচ্ছে লিজার মা হচ্ছে কীভাবে জানি চলে আসে। মানে ওরা পারিবারিকভাবে এটা প্ল্যানিং করে রাখে। লিজার মা আসে, লিজার মা এসে একদম বয়স্ক মহিলা, উনি আমার পা চেপে ধরে কান্না করতে শুরু করে যে বাবা যা হবারটা হয়েছে তুমি সব ভুলে যাও। তুমি এরকম করে বলে মানে ৯৯টা অপরাধ করার পরে একটা একটা ভালো কাজ করলেও কিন্তু আল্লাহ থেকে মানে আল্লাহ অলি বানায় দেয়, এরকম ঘটনাও আছে পৃথিবীতে। মানে খুবভাবে আমাকে তারা বোঝায়, তাদের এই বোঝানোর কাছে আমি তখন নত হয়েছে। আমার সন্তানরা তখন আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে, শুধুমাত্র আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি তখন হচ্ছে লিজাকে আবারও পুনরায় গ্রহণ করি। এবং আমি আমার বাবা মায়ের কাছে যাই না, গোপনে একটা ঘর ভাড়া করি চট্টগ্রামে। ঘর ভাড়া করে আমি তখন লিজার সাথে ওই ঘরে থাকতেছে। বাট আই এম নট শিওর যে লিজা কেন দুবাই থেকে চলে আসলো, কি শান্তর কারণে নাকি আসিফ ভাইয়ের কারণে, এটা আমি আজও জানতে পারি নাই। যাই হোক, এরপরে ওর সাথে আমি সংসার করতেছি, আমার ভালোই কাটতেছে। তখনও একেবারে ভালো হয়ে যায়। আবার এই ব্যাপারটা আমার আব্বা মা জেনে যায় যে আমি পুনরায় লিজার সাথে আবার আছি। এটা জানতে পারার পরে আব্বা মা আমার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দেয়। মানে আমি যে ওনাদের ছেলে, আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেন, আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি আর ঘরেও চাই না। আমি তখন লিজাকে নিয়ে ঘর ভাড়া করছি, ওইখানে আমি আছি। আমি টুকিটাকি বিজনেস করতেছি, ভালোই চলতেছে, কোনো প্রবলেম নাই। এবং লিজও আমার প্রতি খুব কেয়ারিং, মানে যথেষ্ট কেয়ারিং। আমি যেখানে যাচ্ছি আমার প্রতি খুব যত্নবান। মানে আমি একটু অসুস্থ হলেও পাগলের মতো হয়ে যায়, আমার সেবা যত্ন করে, আমাকে কোথাও একা ছাড়তে দেয় না। মানে প্রচুর পরিমাণে আমার প্রতিও কেয়ারিং, মানে আমার প্রতি অনেক যত্নবান, কেয়ারিং, আমাকে অনেক বেশি ভালোবাসে। সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে আলহামদুলিল্লাহ ও তখন আবারও পুনরায় বাচ্চা কনসেপ্ট করে। ও আবারও বাচ্চা কনসেপ্ট করে এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে আলট্রা করার পরে ডাক্তার বলে যে এবার নাকি আমার ছেলে সন্তান হবে। তো আমার সাথে কিন্তু কেউ কথা বলে না, আমাদের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে কেউ আমার সাথে কথা বলে না। সবাই বলতেছে যে আমি এরকম একটা কাজ করছি, এরকম একটা মেয়েকে বিয়ে করছি, বা এরকম একটা মেয়ের সাথে আবারও পুনরায় আছে। আমার বড় ভাইয়ের ছিল, এখন আমি আছি। এটা নিয়ে মানে আমার সাথে কেউ কথা বলে না, মেয়েটা খারাপ। এবং এর মাঝে লোফাও কিন্তু আমাকে বারবার বলতেছিল যে তুই ওকে ছেড়ে দে, ও অনেক খারাপ একটা মেয়ে। বাট আমি ওকে ছাড়ি নাই, শেষ পর্যন্ত শুধু আমার মেয়ের মুখের দিকে তাকে আমি ওর সাথে আবার পুনরায় সংসার করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ দিন আর রাতগুলো এভাবে কাটতেছে। এরই মাঝে আমি হঠাৎ করে কিন্তু একটা সময় অসুস্থ হয়ে যায়। মানে প্রচণ্ড রকমের আমার হচ্ছে জ্বর হয়, এবং ওই জ্বরের প্রবলেমটা এরকম হয়ে যায়, আমার জ্বরে আমি প্রায় যখন কাশি দিতাম আমার কাশির সাথে রক্ত বেরোতো, এবং আমার অবস্থা আমার ব্রেনে পর্যন্ত, আমার ব্রেনে এফেক্ট করে বসে। আমি খুব খারাপ অবস্থায় প্রায় ৪১ দিনের মতো আমি হসপিটালে ছিলাম। ওই ৪১ দিন আমার ভাবি, মানে আমার বড় ভাইয়ের বউ ভাবি এসে আমাকে দেখে গেছে, এছাড়া আমার আব্বা আম্মা কেউ কিন্তু আমার বাসায় আসে নাই, মামাকে দেখে নাই। ৪১ দিন হচ্ছে লিজা হচ্ছে নোয়াখালীতে গিয়ে টাকা আনছে ওর বাবার কাছ থেকে টাকাই নেও আমার ট্রিটমেন্ট করছে হসপিটালে, আমার ট্রিটমেন্ট করছে। ইভেন ও হচ্ছে আমাদের যে ঘর ভাড়া পর্যন্ত জমা ছিল ওর বাবার কাছ থেকে টাকা এনে ঘর ভাড়া পর্যন্ত দিছে। এবং ও আমাকে এটাও বলে, আমার স্পষ্ট মনে আছে, আমাকে বলে যে প্রয়োজনে তোমাকে বাঁচানোর জন্য যদি গার্মেন্টসে চাকরি করতে হয়, আমি গার্মেন্টসে চাকরি করেও তোমাকে বাঁচিয়ে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো। মানে এত পরিমাণের ও ভালো হয় যে মানে আমি কখনো বলে বোঝাতে পারবো না। যে আমি জানি মানুষ খারাপ মানুষ কখনো ভালো হয় না, কিন্তু ও যে এতভাবে ভালো হয়ে যায়। ৫ ওয়াক্ত নামাজ, মানে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মানে খুবই ইসলামিক এবং দিনের পথেও চলে আসে। যাই হোক, এভাবে দিনগুলো কাটতে কাটতে আমার আসিফ ভাইয়া বাড়িতে আসে, বাংলাদেশে আসে। এসে আমার আব্বা আম্মার সাথে এই ব্যাপারটা নিয়ে তুমুল ঝগড়া হয়। মানে ঝগড়া হওয়ার পরে ওই সময় আবার আমি হসপিটাল থেকে আসার পর আস্তে আস্তে আমার আব্বা আম্মার সাথে সম্পর্ক কিন্তু আমার ভালো হচ্ছে। আব্বা মা আমার বাসায় আসতেছে, মা তারাও যাচ্ছে। আব্বা মা বলতে আমার মা আর কি, বাবা না।
বাসা আসতেছে যাচ্ছে, আম্মার সাথে আমার সম্পর্ক ভালো। এভাবে লিজা যখন বাচ্চা কনসেপ্ট করে দেন ওই সময় হচ্ছে আমি আমার মাকে কমপ্লিটলি আমাদের বাসায় রেখে দিই লিজার দেখভাল করার জন্য। বাচ্চা হবে যাতে লিজার পাশাপাশি থাকে, লিজাকে দেখাশোনা করে, এই জন্য আমি মাকে বাসায় রেখে দিই। মা অলওয়েজ হচ্ছে লিজার সাথে আছে, বাবু হবে এটা নিয়ে মা লিজার প্রতি খুব টেক কেয়ার, খুবই যত্নবান। এরকম করতে করতে বাবার সাথে মায়ের একটা তুমুল পরিমাণ ঝগড়া হয়। মানে একটা ব্যাপার নিয়ে কি নিয়ে জানি ঝগড়া হয়, তখন বাবাও আমার বাসায় আসে। আমার বাসায় এসে মায়ের সাথে ঝগড়া করতেছে। তো আমার বাসাটা ছিল একটু ছোটোখাটো বাসা। ছোটোখাটো বাসা বলতে এরকম যে মানে উপরে হচ্ছে মানে ছাদ করাই ছিল, কিন্তু খুব পুরনো একটা বিল্ডিং ছিল। তো ও আসলে লিজা তো আমার বাসায় কোনো কাজের মেয়ে ছিল না। আপনারা যারা বটি চিনেন ওরকম বটি, মানে তরকারি কাটার জন্য যে বটি ব্যবহার করা হয়, দাও কিংবা বটি যে যেটাই বলেন না কেন, ওই বটি দিয়ে লিজা হচ্ছে তরকারি কাটতেছিল। তো ওই সময় আব্বা এসে আম্মার সাথে কোন একটা ব্যাপার নিয়ে তুমুল পরিমাণ ঝগড়া লেগেছে। ওই সময় কিন্তু লিজা প্রেগনেন্ট। আমি হচ্ছে বাসায় ছিলাম না, আমি পরে শেষে এই কথাগুলো জানতে পারি। পরে একটা পর্যায়ে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তোলে, মানে হাত তোলে। এই প্রবলেমটা নাকি পারিবারিক প্রবলেম, মানে আসিফ ভাই সংসার নিয়েই বাবা মায়ের মাঝে এই ঝগড়াটা। এবং বাবা মা কিন্তু তখন আমার সাথে ভালো হয়েছিল, খুবই ভালো। তো ঝগড়ার একটা পর্যায়ে মানে ধাক্কাধাক্কি করতে গিয়ে আমার বাবা মাকে গিয়ে ওরকম ধাক্কাধাক্কি করতে গিয়ে যে লিজার তরকারি করতেছিল, তরকারি রেখে লিজা হচ্ছে বাবা মাকে ছুটানোর জন্য আসে। ওই সময় আমার বাবা করে কি আমার মাকে মারতে গিয়ে লিজাকে ধাক্কা দেয়। তো লিজার পেটে যেহেতু বাচ্চা ছিল, লিজা ওই ধাক্কাটা কন্ট্রোল করতে পারে নাই, যেহেতু মানে পেটে বাচ্চা মানে তার ওয়েট বেশি ছিল। ও তখন ওভাবে ঘুরেই হচ্ছে ওই বটির মধ্যে গিয়ে হঠাৎ করে পড়ে। এবং বটির মধ্যে এমনভাবে পড়ে তার মানে ঘুরে গিয়ে তার পিছনের সাইডে তার পিঠ দিয়ে একদম বটির যে মাথাটা ছিল মাথাটা একদম সম্পূর্ণ ঢুকে যায়। ঢুকে মানে একদম পিঠের মেরুদণ্ডর আঘাত করে এটা ভিতরে ঢোকার পরে আমার বাবা মা দুজনেই চিৎকার করে ওই বটিটা বের করে কোনোভাবেই তাকে হচ্ছে বেঁধে টেঁধে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে যাচ্ছে আর আমাকে কল দিতেছে। আমি তখন হচ্ছে বাইরে ছিলাম, আমি অক্সিজেনের ওইদিকে ছিলাম। আমি তখন অক্সিজেনের ওই দিক থেকে দৌড়ে চট্টগ্রাম হচ্ছে মেডিকেল কলেজের দিকে যাচ্ছি। মেডিকেল কলেজের দিকে যেতে মানে প্রায় গেটের বরাবর গেছি। ওইখানে যাওয়ার পর আমার মা বলতেছে তুই তাড়াতাড়ি আয়। আমি তখন মানে মানে আমার মনে আছে যে আমি ওই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতেছিলাম, আমি তখন ওখানে হোঁচট খেয়ে পড়ে যাই, সিঁড়ির মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। ওখান থেকে উঠে যখন আমি আমার মানে ওর কেবিনের মধ্যে যাই, তখন দেখতেছি তার অবস্থা খুবই খারাপ, সে কেমন করে নিঃশ্বাস টানতেছে। ডাক্তার তখন বলতেছে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, সব কিছু ঠিক হবে। তাকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়। এবং আমার মনে আছে যে ঘড়ির সময় বিকাল প্রায় 3:30 বাজে। ডাক্তার এসে বলে যে আমরা আসলে মানে ভীষণ দুঃখিত, আমরা তাকে বাঁচাতে পারি না। এবং সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, একই বেডে করে মা এবং হচ্ছে সন্তানকে, আমার একটা ছেলেটাকেও পর্যন্ত তারা বের করে ফেলছে পেট থেকে, মানে যাতে তার অপারেশনটা ট্রিটমেন্ট করতে পারে। কারণ তার মেরুদণ্ডের ভিতরে আঘাত খেয়েছিল এবং মেরুদণ্ড কেটে গেছিল। কারণ অনেক ওয়েট প্রাপ্ত মানুষ ছিল, পিছনের দিকে এভাবে পড়েছিল, এই জন্য মানে সরাসরি বটিটা তার মেরুদণ্ডের ভিতর দিয়ে তার বাচ্চার মধ্যে পর্যন্ত আঘাত করছে। তো বাচ্চাটাকেও তারা বের করছে এবং ওই মৃত বাচ্চাটাও ছিল একই বেডে আমার পাশে। ও হচ্ছে এক পাশে এবং অন্য পাশে হচ্ছে আমার ছেলেটা শুয়েছিল। এবং মৃত অবস্থায় মা আর সন্তানকে হচ্ছে ডাক্তার নিয়ে আসলো। আমি আজও আমার মেয়ে সন্তানটাকে নিয়ে লিজাদের বাড়িতে যাই। লিজাদের বাড়িতে যাওয়ার পরে সবার মুখে শুনতে পারি যে আমি নাকি লিজাকে অভিশাপ দিয়েছিলাম। এবং